আসসালামু আলাইকুম সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। সবাই একটু কমেন্ট করবেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমরা প্যারাল কোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো থেকে আপনারা কোনগুলো পড়বেন কোনগুলো পড়বেন না, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। যেখানে আমরা দেখেন আজ এই লাইভের মাধ্যমে আলোচনা করব একদম 107 ধারা থেকে 298 ধারা পর্যন্ত। দেখেন কতগুলো ধারা এখানে আমরা পড়ব। এই ধারাগুলো থেকে আপনি কোনগুলো পড়বেন কোনগুলো পড়বেন না, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে। তো আমি এখান থেকে যে ধারাগুলো আপনাদেরকে বলবো শুধু সেই ধারাগুলোই পড়বেন ইনশাল্লাহ। ওকে। ভোলা থেকে আমডি আজিজ, লালমনিরহাট থেকে যুক্ত আখি আক্তার যুক্ত আছেন। স্যার ভালো শোনা যাচ্ছে, ওকে, ভালোভাবে শোনা যাচ্ছে। ইয়াসমিন রত্না যুক্ত আছেন, রোজা রহমান সহ অর্ধশত শিক্ষার্থীদের মধ্যেই যুক্ত হয়ে নিয়েছেন। ওকে, আমরা নমস্কার সৌমিত্র রাজক, নমস্কার ভাইয়া। দেখেন প্যানাল কোডের এই যে 107 থেকে 298 ধারা, তার পূর্বে আজকে দুইটা প্রশ্ন নিয়ে আপনাদের মনের মধ্যে একটা কনফিউশন ছিল। এই দুইটা প্রশ্ন একটু চলুন আমরা আলোচনা করে নেই। যে প্রশ্নটি ছিল কোথা থেকে, একটু ওয়েট করবেন। নয় নাম্বার প্রশ্ন, যে 9 নাম্বার প্রশ্নটি আমি করেছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। প্রশ্নটি ছিল যে ভয় ভীতি ও হুমকি প্রদর্শনের ফলে নিম্নের কোন কাজটি করলে অপরাধ বলে গণ্য হবে না। ভয় ভীতি হুমকি ইত্যাদির মাধ্যমে কোন কাজটি করলে এখানে অপরাধ বলে গণ্য হবে না। এখানে সবগুলোর মধ্যে একটা উত্তর হবে না, এখানে উত্তর নাই, কারণ সবগুলি এখানে আপনার যে প্রশ্নটা ভয়ভীতি হুমকি প্রদর্শন কোন কাজটি করলে অপরাধ হবে না, এখানে প্রত্যেকটা কাজই অপরাধ। আপনি ভয়ভীতির মাধ্যমে এখানে যে কাজগুলোই করেন না কেন প্রত্যেকটা কাজে এখানে অপরাধ বলে গণ্য হবে। এটা একটা ভুল প্রশ্ন ছিল। এরকম প্রশ্ন বার কাউন্সিলও আপনার করতে পারে। বার কাউন্সিলেও দেখবেন এরকম একটা প্রশ্ন হয়ে থাকতে পারে, 1-2টা প্রশ্ন এমন ভাবে বার কাউন্সিলও কিন্তু করবে। তো টেনশনের কিচ্ছু না। এই প্রশ্নটার উত্তর, হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর এই অপশনে নাই, ঠিক আছে। তবে এখানে দেখেন আমরা এই প্রশ্নটা 94 ধারা থেকে আমি করেছিলাম। 94 ধারা থেকে করে আপনাদেরকে সেন্ড করার পরে দেখতে পেলাম যে এরকম একটা প্রশ্ন, যেটার উত্তর এই যে অপশনগুলোতে দেওয়া নাই। কেননা 94 ধারার বেসিকটা কি, এখানে কোনো ভয় ভীতি হুমকি ইত্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে সেটা অপরাধ না। তবে এখানে মনে রাখতে হবে যে ভয় ভীতির মাধ্যমে কোনো খুন করা যাবে না, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করা যাবে না, রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ করা যাবে না। তাহলে দেখেন 3টা কথা আমি গতকাল আপনাদেরকে 94 ধারা থেকে বলেছিলাম যে ভয়ভীতি হুমকি প্রদর্শনের ফলে 3টি কাজ করা যাবে না, খুন করা যাবে না, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা যাবে না, এবং মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয় এমন কোনো অপরাধও করা যাবে না। তবে এই অপশনগুলোতে দেখেন 9 নাম্বার প্রশ্নটা কথা বলতেছি, 9 নাম্বার প্রশ্ন যে ছিল আজকে, এখানে দেখেন 9 নাম্বার প্রশ্নটা দস্যুতা। তাহলে কি দস্যুতা, এই দস্যুতার শাস্তি কি? খুন, মৃত্যুদণ্ড এবং কোন রাষ্ট্রবিরোধী কোন অপরাধ। দেখেন দস্যুতা এটা উত্তর হতে পারে, তবে দেখেন এখানে দস্যুতা হবে না, কারণ দস্যুতা যদি আপনি দেখা যাচ্ছে হ্যাঁ এখানে উত্তর দস্যুতা ধরতে পারেন, তবে এখানে আমি উত্তর দিয়েছিলাম সম্ভবত খ উত্তর হবে, খ হবে না।
খ কেন হবে? রাষ্ট্রবিরোধী কাজ তো এখানে আপনার অপরাধ হবে, তাই না? এটাও হবে না। দর্শনও হবে না, কারণ দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড। খুন সহ ডাকাতি, এটার শাস্তিও মৃত্যুদণ্ড, একটাও শাস্তি। তবে এখানে অপশন ক, দস্যুতা। খুন মৃত্যুদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধ। অর্থাৎ এর উত্তরটা আপনারা সঠিকভাবে ধরে নিতে পারেন। 9 নাম্বার প্রশ্ন, 9 নং প্রশ্নের উত্তর অপশন ক, দস্যুতা ধরে নিতে পারেন। দস্যুতা, হ্যাঁ, এটা একটু প্রবলেমেটিক প্রশ্ন ছিল। দস্যুতা, 94 ধারার দস্যুতা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন নিয়ে আপনাদের মনে সমস্যা ছিল, প্রশ্নটা হচ্ছে 20 নাম্বার প্রশ্ন সম্ভবত। হ্যাঁ, 20 নাম্বার প্রশ্ন, পেনাল কোডের উদ্দেশ্য কি? হ্যাঁ, এটা হচ্ছে উত্তর, সঠিক উত্তর এটা। এটা একটু ভুল উত্তর হয়েছে আমার। এখানে দেখেন 20 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটা দেখেন অনেকেই বুঝেননি। পেনাল কোডের উদ্দেশ্য কি? অপরাধ দমন করা, অপরাধীকে শাস্তি দেওয়া। অপশন গতে বলা হচ্ছে ক এবং খ। অপশন ঘতে বলা হচ্ছে 10 জন দোষী ব্যক্তি খালাস পেলেও যেন একজন নিরপরাধ ব্যক্তি শাস্তি না হয়। হ্যাঁ, দস্যুতা হবে উত্তর। উত্তর হচ্ছে দস্যুতা, কারণ আমরা এখানে অপশন 3টা, 94 ধারার যে বেসিকটা, ভয়ভীতি বা হুমকি প্রদর্শনের ফলে আপনি কোনো অপরাধ করলে সেটা অপরাধ হবে না। তবে 3টা কাজ করা যাবে না, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করা যাবে না, খুন করা যাবে না, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা যাবে না। তবে দস্যুতা এখানে উত্তর হবে। হ্যাঁ, 9 নাম্বার প্রশ্নের উত্তর ক। আর 20 নাম্বার প্রশ্নের উত্তর এটা কে দিয়েছেন, কি দিয়েছেন বলেন তো? 20 নং প্রশ্ন, পেনাল কোড গঠনের উদ্দেশ্য কি? অপরাধ দমন করা, অপরাধীকে শাস্তি দেওয়া, ক এবং খ, নাকি ঘতে বলা হচ্ছে 10 জন দোষী ব্যক্তি খালাস পেলেও একজন নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। ধন্যবাদ স্যার, প্রতিবারের পরীক্ষা প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হবে। ওকে এমডি আমিনুল সাহেব, অবশ্যই করব, অবশ্যই ভাইয়া। 20 নাম্বার প্রশ্নের উত্তর কে কি দিয়েছেন একটু কমেন্ট করেন, আমি এই প্রশ্নটাও একটু আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি। কে কি দিয়েছেন? শিরিন সুলতানা ডি, মায়ার বাঁধন অপশন ডি, আবুল কালাম বলছেন বি, 20-এর ঘ। ওকে, আচ্ছা, আখি আক্তার। হ্যাঁ, যারা সঠিক উত্তর দেন নাই তারা কি দিয়েছেন একটু সাহস থাকলে কমেন্ট করবেন। যারা সঠিক উত্তর দিয়েছেন ঘ, এটা হচ্ছে সঠিক উত্তর, আমি ব্যাখ্যা দিচ্ছি। বাকিগুলো অপশন মোহাম্মদ আমিনুল ইসলাম ক দিয়েছেন, আরিফা শিকদার দিয়েছেন গ। ওকে, রত্না নদী, সিরাজ খান সাহেব আমাদের দিয়েছেন গ, ইকবাল হোসেন দিয়েছেন ঘ, দীপিকা ঘোষ মুন্নি ঘ, শামসুন নাহার দিয়েছেন গ। আচ্ছা, এটা মুসলিম আক্তার দিয়েছেন ঘ। এখন দেখেন, আমি এই প্রশ্নের উত্তরটা আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে এই প্রশ্নটা কেন ঘ হবে, মানে ডি হবে কেন, ডি কেন হবে? হ্যাঁ, ফজলুল করিম এলএলবি, হেনা, রোজা রহমান সি দিয়েছিলেন। ওকে, এটা কেন ডি হবে? দেখেন, এটা হচ্ছে একটা ম্যাক্সিম, পেনাল কোডের একটা ম্যাক্সিম হচ্ছে এই কথাটা যে পেনাল কোডের প্রণয়নের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে 10 জন নিরপরাধ ব্যক্তি খালাস পেলেও যেন একজন নির্দোষ ব্যক্তি শাস্তি না হয়। তাহলে মূল কথাটা কি? মূল কথাটাই হচ্ছে এই পেনাল কোডের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত যিনি অপরাধী, যে প্রকৃত দোষী, তাকে শাস্তি প্রদান করা। কোনো নিরপরাধ ব্যক্তি যেন এই পেনাল কোডে শাস্তি না পায়। অর্থাৎ এই একটা ম্যাক্সিমের মধ্যে বলা হচ্ছে 10 জন দোষী ব্যক্তি খালাস পেলেও, 20 জন দোষী ব্যক্তি খালাস পেলেও কোনো আপত্তি হবে না, তবে একজন নিরপরাধ ব্যক্তি যেন এই পেনাল কোডে শাস্তি না হয়। ওকে, আমি এই কথাটি নোয়াখালী জেলা জজের মুখে শুনেছিলাম, এমরান শিপন। আচ্ছা, হ্যাঁ, 10 জন দোষী ব্যক্তি খালাস পেলেও একজন নিরপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায়, এটাই হচ্ছে আমাদের এই পেনাল কোডের লক্ষ্য এবং উদ্দেশ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সকল শিক্ষার্থী যুক্ত আছেন। হ্যাঁ, আমরা শিপন যে কথাটি বললেন যে আমি এই কথাটা নোয়াখালী জেলা জাজের মুখে শুনেছিলাম। ওকে, তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরকম 100 প্রশ্ন থাকবে আপনাদের পরীক্ষার হলে, 10টা প্রশ্ন এরকম কিছু
প্রশ্ন থাকবে যেগুলো আপনি কখনো এই প্রশ্নগুলোর মুখোমুখি হননি। এরকম কিছু 10টা প্রশ্ন আপনার প্রত্যেকবারই থাকে, যে প্রশ্নগুলোর উত্তর আপনি বইয়ে খুঁজে পাবেন না। অর্থাৎ আপনার মাথায় নিয়ে যেতে হবে যে আমি 90টি প্রশ্নের উত্তর আমি দেখা যাচ্ছে ফেস করব, তোর মধ্যে 70 থেকে 75 প্রশ্ন যেন আমি সঠিকভাবে দাগাতে পারি। এটা হচ্ছে আপনার টার্গেট থাকতে হবে। তবে 10টি প্রশ্ন আপনি আদৌ শুনতেই পারবেন না, আপনার ফেসই হয় না, দেখেনি নাই, এরকম 10টা প্রশ্ন প্রত্যেকবারই থাকে। তো বার কাউন্সিলের 10টা প্রশ্ন আপনাকে ছেড়ে দিয়েই কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ওকে। যাই হোক, আমরা আজকে যেহেতু অনেক একটা লম্বা রুটিন দিয়েছি, দেখেন অনেকগুলো ধারা নিয়ে আলোচনা হবে আজকে। আর আজকের আলোচনা একদম সহজ আলোচনা। আজকের আলোচনাও একদম সহজ, কেননা প্যানেল কোডের ধারাভিত্তিক একটা টেকনিক দিয়ে দিচ্ছি। টেকনিক নাম্বার 1। টেকনিকটা কেন দিচ্ছি? প্যানেল কোড তো অনেক বড় একটা আইন, প্রায় 511টা ধারা। এই প্যানেল কোডের শাস্তি কি আপনি প্রত্যেকটা শাস্তি মনে রাখতে পারবেন? আমরা আইনজীবী হিসেবে প্র্যাকটিস করি, আমার আইনজীবী হিসেবে প্র্যাকটিসের বয়স প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। আমি কি এখানে ধারা মুখস্থ করতে পারবো কোন ধারাতে কি শাস্তি? যিনি সর্বোচ্চ জাজ, দায়রা জাজ, তিনিও তো প্যানেল কোডের সকল ধারা মুখস্থ বলতে পারবেন না কোন ধারাতে কি শাস্তি আছে। ওই যে সামনে বই থাকে, বই দেখে কি শাস্তি হয় এটা শাস্তি দিয়ে দেয়। এখন আপনি মনে রাখতে পারবেন না। এখন প্যানেল কোডের যে 20টি এমসিকিউ, কিভাবে আপনি এই 20টি এমসিকিউর মধ্যে মিনিমাম 15টা কমন পাবেন? আমাদের টার্গেট কিন্তু 15, 20টি থেকে 15টা আমরা 100% যেন দাগাতে পারি। এটা কিভাবে আমি দেখাই। হ্যাঁ, এই যে প্রত্যেকটা অধ্যায়ের দেখেন, প্রত্যেকটা বিষয়ের, যেমন ধরেন চুরি যদি আমরা বলি, কিছু চুরির সংজ্ঞা আছে। দেখেন চুরির সংজ্ঞা আছে, যেমন ডাকাতিরও সংজ্ঞা আছে। যেমন ধরেন অ্যাবেটমেন্টেরও সংজ্ঞা আছে। অর্থাৎ দেখেন আমাদের এই প্যানেল কোডে যে অপরাধগুলোর কথা বর্ণনা করা আছে, এই অপরাধগুলোর প্রত্যেকটা অধ্যায়ে দেখবেন প্রথমেই অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। এই সংজ্ঞাগুলো আপনারা ভালোভাবে একটু মনে রাখবেন যে কোন ধারাতে সংজ্ঞাগুলো আছে। ওই সংজ্ঞাগুলোর মধ্যে ব্যাখ্যা আছে, কিছু উদাহরণ আছে, যেগুলো আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে পড়াবো, এমনকি দাগিয়ে রাখতে বলবো, বারবার রিভিশন করবেন। এই ব্যাখ্যা, এই উদাহরণগুলো ভালোভাবে একটু বুঝে নেবেন, কারণ ধারাভিত্তিক শাস্তিভিত্তিক প্রশ্ন হবে মাত্র 5টা সর্বোচ্চ। কোন ধারাতে কি শাস্তি আছে এটা যদি আপনি বলেন, সর্বোচ্চ 3টা বা 4টা প্রশ্ন থাকবে। আপনি বিশ্বাস না হলে বিগত সালের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে প্রশ্ন হয়, কিভাবে প্রশ্ন হবে, কোন ধারাতে কি আছে, কোন ধারাতে সংজ্ঞা আছে, চুরি কাকে বলে, ইত্যাদি ইত্যাদি এরকমের আসে। তবে বহুল প্রচলিত কিছু ধারা আছে, যেমন ধরেন খুনের শাস্তি কি, গ্রিভিয়াস হার্টের শাস্তি কি, চুরির শাস্তি কি, দস্যুতার শাস্তি কি, ডাকাতির শাস্তি কি। কিছু বহুল প্রচলিত ধারা, কিছু বহুল প্রচলিত অপরাধ যেগুলো বেশি বেশি হয়, আমরা পরিচিত ওই সংজ্ঞাগুলো, ওই ধারার বা ওই অপরাধের শাস্তিগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলেই কিন্তু আমরা প্যানেল কোডটা মোটামুটি ভালোভাবে আত্মস্থ করতে পারবো। 15টি নাম্বার পাওয়া ব্যাপার না। এটা হচ্ছে টেকনিক। আমি আপনাদেরকে টেকনিকটা বললাম, আমার টেকনিকটা বুঝতে পারলে ওকে লিখবেন, না বুঝতে পারলে আবার বলবো। এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, আর আমি আপনাদেরকে প্যানেল কোডের 3টা ক্লাস ইতিমধ্যেই করিয়েছি। যতটুকু পড়িয়েছি আপনি 5 থেকে 7টা প্রশ্ন কমন পেয়ে গেছেন। 100% 7টা প্রশ্ন পাবেন। এখান থেকে 7টা প্রশ্ন থাকবে। বাপ্পি 18 ও 1 নং প্রশ্ন কি একই বিষয় নির্দেশ করে? 18 আজকের প্রশ্নের দেখি তো কি প্রশ্নটা। 18 আর 19, 18 আর 1 নাম্বার। 18 নম্বর প্রশ্নটা হচ্ছে দেহ রক্ষার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার। দেহ রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, শরীর রক্ষার জন্য কয়টা? 6টা। এটা তো আমরা সবাই জানি। আবার 1 নম্বর প্রশ্নটা দেখি কি বলছি, যে দেহ রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় কয়টি ক্ষেত্রে? হ্যাঁ, একই রকমের প্রশ্ন হয়েছে 2টা। রাইট। হ্যাঁ, এরকম প্রশ্ন আরও নজর দিতে হবে আমাকে, কারণ আসলে আমি সময়টা কম পাই ভাই, এটাই হচ্ছে আমার প্রবলেম। হ্যাঁ, এটাই হচ্ছে আমার প্রবলেম। ওকে, যাই হোক আজকের আলোচনা শুরু করি। হ্যাঁ, কেমন বলেন?
আজকের আলোচনা আমরা শুরু করতে পারি। আজকের আলোচনার যে গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমে আমরা আলোচনা করব অপরাধীর সহায়তা বা অ্যাবেটমেন্ট। এই অ্যাবেটমেন্ট বা অপরাধের সহায়তা কততম অধ্যায়ে বর্ণিত আছে সবাই একটু কমেন্ট করে ফেলি, শেখা হয়ে যাক। অপরাধের সহায়তা টেকনিকটা আবার বলবো, হ্যাঁ আবার হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা অপরাধের যে সংজ্ঞাগুলো আছে, সংজ্ঞাগুলো একটু ভালোভাবে মনে রাখবেন। কোন ধারার সংজ্ঞাটা কোথায় আছে, কোন অপরাধের সংখ্যাটা কোন ধারাতে আছে। যেমন ধরেন মিসচিফ, ক্ষতি সাধনের সংজ্ঞা কত ধারায় আছে, প্রতারণার সংজ্ঞা কত ধারায় আছে, চুরির সংজ্ঞা কত ধারায় আছে, রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞা কত ধারায় আছে। এই রকম কিছু সংজ্ঞাগুলো, ওই ধারাগুলো বেশি বেশি মনে রাখতে হবে পেনাল কোডে। আরেকটা বিষয় হচ্ছে সংজ্ঞাগুলোর পরপরই একটা বা দুইটা ধারার শাস্তিগুলো মনে রাখলেই এখানে হয়ে যাবে। ওকে, দেহরক্ষা শুধুই প্রশ্ন ঘুরেছে, দেহরক্ষায় শুধু প্রশ্ন ঘুরছে, হ্যাঁ গুরুত্বপূর্ণ, তাই তো ঘুরছে। চ্যাপ্টার বাই 5। ওকে, রোজা রহমান, ওকে ওকে, শিরিন সুলতানা, ভেরি গুড। মশায় কামড়াচ্ছে আমাকে গো। যাই হোক, আমরা চলে যাচ্ছি অ্যাবেটমেন্ট, অর্থাৎ 107 ধারা থেকে আমরা 120 ধারা পর্যন্ত আলোচনা করব। এখানে দেখেন 107 ধারা, অপরাধ, কোনো অপরাধের সহায়তা, অ্যাবেটমেন্ট অফ এ থিং। অপরাধের সহায়তা বলতে কি বোঝায়? অপরাধের সহায়তার সংজ্ঞা দেওয়া হয়েছে। অপরাধের সহায়তা, এটা কোথায় আছে? 107 ধারা। 107 ধারাতে বলা হচ্ছে অপরাধের সহায়তা। দেখেন এখান থেকে আপনি যা মনে রাখবেন, বেশি মনে রাখার দরকার নাই, যা মনে রাখবেন আমি সেটাই আপনাকে এখানে বলবো। কি কি মনে রাখবেন দাগিয়ে রাখবেন সবাই। এখানে যে বিষয়টা মনে রাখবেন, এই অপরাধের সহায়তা, এই সম্পর্কে দুইটা ব্যাখ্যা আছে এই ধারাতে। প্রথমেই বলে নিচ্ছি, এই ধারাতে দুইটা ব্যাখ্যা আছে। এখানে বলা হচ্ছে 3 ওয়েতে, 3 উপায়ে অপরাধের সহায়তা করা যায়। কয় উপায়ে? 3 উপায়ে। 3 উপায়ে অপরাধের সহায়তা করা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। কয় উপায়ে? 3 উপায়ে। এটা প্রশ্ন হতে পারে। এই উপায়গুলো কি কি? দেখেন, প্ররোচিত করার মাধ্যমে, কাউকে আপনি প্ররোচনা দিলেন, আপনি অপরাধের সহায়তা করলেন। প্ররোচিত করার মাধ্যমে, কাউকে আপনি প্ররোচিত করলেন একটা অপরাধ করার জন্য। ষড়যন্ত্রে অংশগ্রহণ করার মাধ্যমে একটা অপরাধ সংগঠন হবে, এই অপরাধের একটা ষড়যন্ত্র হচ্ছে, ওই ষড়যন্ত্রে আপনি কি করলেন? অংশগ্রহণ করলেন। তাহলে বলা হচ্ছে ষড়যন্ত্রে অংশগ্রহণ করার মাধ্যমে। তাহলে অপরাধের সহায়তাটা কি? কয় ভাবে সহায়তা করা যায়? 3 ভাবে। এটা মনে রাখেন, কমেন্টে লিখে ফেলবেন সবাই। এবং ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে বা করা হতে বিরত রাখার মাধ্যমে। আপনি দেখা যাচ্ছে ইচ্ছাকৃত কোনো কাজ করলেন, ইচ্ছাকৃতভাবে কোনো কাজ বলতে অপরাধ বোঝাচ্ছে, অপরাধ কোনো কাজ, যে কাজটা অপরাধ, এবং কোনো কাজ করা থেকে বিরত রাখার মাধ্যমে। তাহলে এই যে 3টা বিষয়, অপরাধের সহায়তা আমরা যদি বলি কয় ভাবে করা যায়? 3 ভাবে অপরাধের সহায়তা করা যায়। প্ররোচিত করার মাধ্যমে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করার মাধ্যমে, ইচ্ছাকৃতভাবে কোনো একটা অপরাধমূলক কাজ করা এবং কোনো একটা ভালো কাজ থেকে বিরত রাখার মাধ্যমে, যেটা বিরত রাখলে একটা অপরাধ সংগঠন হবে। এখানে দেখেন 3 ওয়েতে অপরাধের সহায়তা করা যায়। এখানে আপনি মনে রাখবেন, এই ধারাতে 2টা ব্যাখ্যা আছে। কয়টা ব্যাখ্যা? কমেন্ট করে ফেলবেন। 107 অপরাধের সহায়তা, এখানে 2টা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? 2টি ব্যাখ্যাও আছে। 2টা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা দুটো একটু পড়ে নেবেন, লিখিত পরীক্ষায় আপনার কাজে দিবে। এখন থেকে যদি বুঝে শুনে ব্যাখ্যাগুলো পড়েন, লিখিত পরীক্ষায় এটা কাজে দিবে। 1 নম্বর ব্যাখ্যাটা দেখেন কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত কোনো বাস্তব গুরুত্ব সম্পন্ন ঘটনা যা প্রকাশ করতে সে বাধ্য, ভ্রান্ত বিবরণ প্রকাশ করে অথবা ইচ্ছাপূর্বক তা গোপন করে কোনো কাজ করে বা করায়, অথবা কোনো কাজ করা বা করানোর চেষ্টা করে, তো সেই ব্যক্তি
এটা করছে। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো ব্যক্তি ইচ্ছাপূর্বক কোনো বাস্তব, মানে এটা হচ্ছে এমন একটা বিষয় যে যেটা সত্য একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সেটাকে মিথ্যা বলে। যেমন ধরা যাক যে পুলিশ গ্রেপ্তার করতে গেল কাকে? করিমকে। এখন আপনাকে জিজ্ঞাসা করলো, পুলিশ আপনাকে জিজ্ঞাসা করলো, বলেন তো করিম এর বাড়ি কোনটা বা করিম লোকটা কে? এখন আপনি করিমকে না দেখিয়ে অন্য একজন ব্যক্তিকে দেখালেন বা অন্য একজন বাড়ির লোককে দেখিয়ে দিলেন যে ওইটাই হচ্ছে করিম। এই যে একটা কথা বললেন, এটাও একটা অপরাধ। ঠিক আছে, আরেকটা ব্যাখ্যা দেখেন, দুই নম্বর যে ব্যাখ্যাটা, কোনো ব্যক্তি কোনো কাজ সম্পাদনের সময় বা তার পূর্বে বা পরে উক্ত কাজ সম্পাদনের কাজ সহজ করতে কোনো কিছু করে এবং তা দ্বারা কাজ সম্পাদন সহজ করে, সে ব্যক্তি উক্ত কাজ সম্পাদনের সহায়তা করেছে। অর্থাৎ মূল কথাটা হচ্ছে কোনো ব্যক্তি একটা কাজ করবে, এই কাজটা অনেক কঠিন, সে একটা এমন সহজ উপায় অবলম্বন করলো যেটা অসৎ উপায়, অসৎ উপায়ের মাধ্যমে এটা করলে এটা অপরাধের সহায়তা করেছে, সহজে হয়ে গেল। যেমন ধরেন আপনি কাউকে টাকা দিয়ে ঘুষ দিয়ে একটা কাজ করালেন, সহজেই হয়ে গেল। মানে বিভিন্ন রকম, যাই হোক ব্যাখ্যাগুলো আপনি এখন না মনে রাখতে পারলেও প্রবলেম নাই, আপনি এখান থেকে তিনটা বিষয় মনে রাখবেন, দুইটা ব্যাখ্যা আছে এটা মনে রাখবেন, তিনটা ওয়ে আছে, তিনটা পদ্ধতি আছে অপরাধের সহায়তা করা যায়। কিসের মাধ্যমে? কাউকে আপনি প্ররোচনা দিলেন একটা অপরাধ করার জন্য, ষড়যন্ত্রে অংশগ্রহণ করলেন, এমন একটা কাজ ইচ্ছাকৃতভাবে ওই কাজটি করার মাধ্যমে, যে কাজটি অপরাধ, এমন একটা কাজ যেটা ভালো বিরত রাখা হলো, ষড়যন্ত্র করলেন, ইচ্ছাকৃতভাবে অংশগ্রহণ করলেন, কোনো কাজ একজন ব্যক্তিকে দিয়ে বিরত রাখলেন, যেটা একটা অপরাধ হয়ে যাবে। এইভাবে কিন্তু এখানে কি করা যাবে? অপরাধের সহায়তা করা যাবে। আরেকটা বিষয় মনে রাখবেন এখান থেকে, এই যে অপরাধের সহায়তা, যিনি অপরাধের সহায়তা করেন, একসাথে শিখে ফেলি, যে ব্যক্তি অপরাধের সহায়তা করে তাকে অ্যাবেটর বলে। তাকে কি বলে? তাকে অ্যাবেটর বলে। মানে দুষ্কর্মে সহায়তাকারী বলে, দুষ্কর্মে সহায়তাকারী। এই যে আমরা অ্যাবেটমেন্ট বা অপরাধের সহায়তার সংজ্ঞা জানলাম, তিন ভাবে কিন্তু অপরাধের সহায়তা করা যায়। এখানে মনে রাখবেন, যিনি এই অপরাধের সহায়তা করবেন তিনি হচ্ছেন অ্যাবেটর বা দুষ্কর্মে সহায়তা। সেকশন 34 কমেন্টের সাথে মিলে আছে কিছুটা স্যার। তাহলে দেখেন, দুষ্কর্মে যিনি সহায়তা করেন তিনি হচ্ছেন অ্যাবেটর বা দুষ্কর্মে সহায়তাকারী। এখানে দেখেন অনেকগুলো ব্যাখ্যা আছে, 5টা ব্যাখ্যা। দুষ্কর্মে সহায়তাকারীর 5টা ব্যাখ্যা আছে, 5টা। এই 5টা ব্যাখ্যা লিখিত পরীক্ষার জন্য বা প্রবলেমেটিক পরীক্ষা প্রশ্ন যদি হয়, প্রশ্ন যদি পরীক্ষার হলে বেশি কঠিন করে, আছে না, পরীক্ষার হলে আপনার প্রশ্ন বেশি কঠিন হলো, তখন কিন্তু দেখা যাচ্ছে ব্যাখ্যাগুলো থেকে প্রশ্ন হয়ে যায়। এই যে 7 ধারা, 108 ধারা, এখানে ব্যাখ্যা কয়টা? এই যে 109, এটা হচ্ছে 108 ধারা পড়াচ্ছে, যিনি অপরাধের সহায়তা করেন তিনি হচ্ছেন দুষ্কর্মের সহায়তাকারী বা অ্যাবেটর। এখানে ব্যাখ্যা আছে 5টা, ভালো করে লক্ষ্য করেন। ব্যাখ্যা আছে কয়টা? 5টি ব্যাখ্যা আছে। পরীক্ষা যদি কঠিন হয় তাহলে কিন্তু ব্যাখ্যা থেকে প্রশ্ন করলে আপনি উত্তর করতে পারবেন না। এখানে 5টা ব্যাখ্যা আছে, এটা মনে রাখেন। 1 নম্বর ব্যাখ্যাটা দেখেন কি বলা হচ্ছে, কোনো কাজ করা হতে বেআইনিভাবে বিরত থেকে সহায়তা করা বা প্ররোচনা দান করাও একটি অপরাধ, যদিও প্ররোচনা দাতা স্বয়ং কাজটি করতে বাধ্য নয়। দেখা যাচ্ছে আপনি একজন ব্যক্তিকে ষড়যন্ত্র দিলেন বা মানে প্ররোচনা দিলেন, ওই প্ররোচনার ফলে ওই ব্যক্তি অপরাধ করলো, আপনি সরাসরি করলেন না, বা এমন একটা কাজ বিরত রাখতে বললেন, সরাসরি কিন্তু আপনি বিরত রাখেন নাই, তাকে দিয়ে করাচ্ছেন। এই যে সিনেমাতে আমরা দেখি না যে ভিলেন মিশা সওদাগর, তার যে আরো চেলা পেলা সন্ডা পান্ডা থাকে, তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করায়, এটাই হচ্ছে অ্যাবেটর। ব্যাখ্যা নাম্বার 1। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা দেখেন, প্ররোচনা অপরাধ সংগঠন করার জন্য এটা প্রয়োজনীয় নয় যে সাহায্যকৃত কাজটি সম্পাদিত হবে বা অপরাধ সংগঠনের জন্য প্রয়োজনীয় পরিণতি ঘটবে। প্রয়োজনীয় পরিণতিটা কি? আপনি একটা কাজ করাতে বললেন,
এই কাজের পরিণতি কি ঘটবে এটা আপনার জানা থাক বা না থাক, প্ররোচনাদাতা অপরাধটি সংগঠন করার জন্য এটা প্রয়োজনীয় নয় যে, ব্যাখ্যাটা দেখেন 2 নাম্বার, প্ররোচনাদাতার অপরাধ সংগঠন করার জন্য এটা প্রয়োজনীয় নয় যে সাহায্যকৃত কাজটি সম্পাদিত হবে বা অপরাধ সংগঠনের জন্য প্রয়োজনীয় পরিণতি ঘটবে। ব্যাখ্যার উদাহরণটা পড়তে হবে আপনাকে। সিকে হত্যা করার জন্য এ বিকে প্ররোচিত করে বি হত্যা করতে অস্বীকার করে এ বিকে হত্যা করার জন্য প্ররোচনা দান করেছে বলে গণ্য হবে। ব্যাখ্যা নাম্বার 2টা গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা 2, ব্যাখ্যা 2টা দাগিয়ে রাখেন, ব্যাখ্যা 2টা দাগিয়ে রাখেন, সবাইকে বললাম দাগিয়ে রাখেন। এখানে যে কথাটা বলছে, আপনি একজন ব্যক্তিকে ব্যাখ্যা 2টা একটু দাগিয়ে রাখেন, সবাই দাগিয়ে রাখেন। পুরো লেখা দেখা যাচ্ছে না, একটু মোবাইলটা ঘুরিয়ে দিচ্ছি, এই যে এখন দেখা যাবে। এখন দেখেন ব্যাখ্যা নাম্বার 2টা, ব্যাখ্যা নাম্বার 2টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একজনকে প্ররোচনা দিলেন, সে কাজটা করতে অস্বীকার করলেও আপনি প্ররোচনা দিয়েছেন বলে গণ্য হবেন। আবার বলি, আপনি একজন ব্যক্তিকে প্ররোচনা দিয়েছেন অপরাধ সংগঠন করার জন্য, সে অস্বীকার করলে তবুও কিন্তু আপনি প্ররোচিত করেছেন বা প্ররোচনা দান করেছেন বলে অ্যাবেটর বলে গণ্য হবেন। যেমন ধরেন, এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে টাকা দিল, টাকা কি করলো, টাকা দিয়ে প্ররোচনা দিল, প্ররোচনা দিল কাকে, সিকে হত্যা করতে, সিকে হত্যা করতে। এখন বি নামক ব্যক্তি অস্বীকার করলো, এখন বি নামক ব্যক্তির কিছু না হলেও আপনি এ নামক ব্যক্তি টাকা দিয়ে যে প্ররোচনা দিয়েছেন সি নামক ব্যক্তিকে হত্যা করার জন্য, এখানে আপনি এই যে এ নামক ব্যক্তি অ্যাবেটর বলে গণ্য হবে। কি হবে? অ্যাবেটর। অর্থাৎ আপনি যাকে প্ররোচনা দিবেন তিনি কাজটা করুক অথবা না করুক, সে কাজটা করলেও আপনি অ্যাবেটর, না করলেও অ্যাবেটর। বুঝতে পারছেন? 2য় নাম্বার ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, 2য় নাম্বার ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, দাগিয়ে রাখেন, একবার পড়বেন। ব্যাখ্যা প্লাস হচ্ছে উদাহরণ, যে এ নামক ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে, ধরেন একজন ব্যক্তি যখন অন্য ব্যক্তিকে প্ররোচনা দিবে, ওই প্ররোচনার ফলে কাজটা সংগঠন হলেও তিনি দোষী, না হলেও দোষী, সে অস্বীকার করলো তবুও কিন্তু এখানে অপরাধ সংগঠন হবে, অর্থাৎ এ নামক ব্যক্তি অ্যাবেটর বলে গণ্য হবে, তার শাস্তি হবে। তারপরে ব্যাখ্যাটা দেখেন 3 নাম্বার ব্যাখ্যা, যে ব্যক্তিকে অপরাধ করতে সহায়তা করা হয় সে ব্যক্তি আইনত অপরাধ করতে সক্ষম অথবা সহায়তাকারীর মতো এইরূপ অপরাধজনক উদ্দেশ্য বা জ্ঞান থাকার অথবা অন্য কোনো অপরাধজনক উদ্দেশ্য বা জ্ঞান থাকার প্রয়োজন নেই। 3 নাম্বার ব্যাখ্যাটাও গুরুত্বপূর্ণ। 3 নাম্বার ব্যাখ্যায় চলে যাচ্ছি। ব্যাখ্যা নাম্বার 3, এটাও খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। ব্যাখ্যা নাম্বার 3 দেখেন, ব্যাখ্যা নাম্বার 3, এখানে যে কথাটা বলা হচ্ছে যে আপনি যখন একজন ব্যক্তিকে প্ররোচনা দিবেন, ওই ব্যক্তির জ্ঞান থাকুক বা না থাকুক, ওই কাজটি করার জন্য ওই ব্যক্তির জ্ঞান থাকুক বা না থাকুক, আপনি প্ররোচিত করেছেন বলে গণ্য হবেন, অ্যাবেটর হিসেবে দায়ী হবেন। যেমন ধরা যাক, এ নামক ব্যক্তি একজন 8 বছরের শিশুকে কি করলো, প্ররোচনা দিল একটা অপরাধ করার জন্য। অথবা এ নামক ব্যক্তি একজন পাগলকে বা আনসাউন্ড মাইন্ডকে তিনি যদি প্ররোচনা দেন একটা কাজ করার জন্য, কিন্তু তার ওই জ্ঞানটা থাকুক। 8 বছরের শিশু কি জানে? এ নামক একজন ব্যক্তি বলল 8 বছর শিশুকে একটা দা দিয়ে বলল যে ওই লোকটাকে কূপ মারো, অথবা পাগলকে দা দিয়ে অন্য একজন ব্যক্তিকে কূপ মারতে বলল। এই যে প্ররোচনাটা, এ নামক ব্যক্তি কিন্তু এখানে দায়ী হবে, ওই ব্যক্তিরা দায়ী হবে না। আনসাউন্ড মাইন্ড বা ওই কাজটি করার জ্ঞান তার আছে না নাই তা সেটা বিষয় না। 2য় উদাহরণটি গত পরীক্ষায় আসছিল, ওকে, হ্যাঁ, এই রকম উদাহরণ থেকে প্রশ্ন হবে। 3য় নাম্বার উদাহরণটা বুঝতে পারছেন? খুবই খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বার ব্যাখ্যাটাতে কি বলছে? কোনো অপরাধে সাহায্য করা বা প্ররোচনা দেওয়া যেহেতু একটি অপরাধ, সেহেতু অনুরূপ সাহায্য বা প্ররোচনা দানে সাহায্য করা বা প্ররোচনাও একটা অপরাধ। 4 নাম্বার ব্যাখ্যাটা একটু পড়ে নেই, যে কোনো অপরাধের সাহায্য দেওয়া যেহেতু একটা অপরাধ, সেহেতু প্ররোচনা দেওয়া যেহেতু একটা অপরাধ, সেহেতু অনুরূপ সাহায্য বা প্ররোচনা দেওয়া একটা অপরাধ। এটার উদাহরণটা দেখেন, 4 নাম্বার ব্যাখ্যাটা, উদাহরণটা দেখলে বুঝতে পারবেন 4 নাম্বার ব্যাখ্যাটা কি বলছে।
যেমন ধরেন এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির সাথে বলল যে সি নামক ব্যক্তিকে ভাড়া করো। সি নামক ব্যক্তি ধরেন একটা ডাকাত, সন্ডা, মাস্তান, একটা মাস্তান প্রকৃতির লোক, তাকে ভাড়া করতে বলল, কি ভাড়া। এ নামক ব্যক্তি বলল যে করিমকে হত্যা করব। কাকে ভাড়া করতে হবে? সি নামক ব্যক্তিকে, সে একজন মাস্তান। এ নামক ব্যক্তির কথাই বি নামক ব্যক্তি সি নামক ব্যক্তিকে ভাড়া করলো, কাকে মারার জন্য? করিমকে, করিম নামক ব্যক্তিকে মারার জন্য। এখানে কিন্তু এ নামক ব্যক্তিও অ্যাবেটর, বি নামক ব্যক্তিও অ্যাবেটর। এটা বলা হচ্ছে 4 নম্বর ব্যাখ্যাতে। অর্থাৎ প্ররোচনা দেওয়া একটা অপরাধ, আবার ওই প্ররোচনা দেওয়া সাহায্য করা, ওই প্ররোচনা দেওয়ার জন্য যে প্ররোচনা দেওয়ার সাহায্য করাটাও একটা অপরাধ, তিনিও অ্যাবেটর হিসেবে গণ্য হবেন। হ্যাঁ, রাইট খাদিজা। 5 নম্বর ব্যাখ্যাটা দেখেন। ব্যাখ্যাগুলো আমি আপনাদেরকে গুরুত্ব দিচ্ছি কেন জানেন? ব্যাখ্যা থেকে প্রশ্ন হবে। ব্যাখ্যাগুলো কিন্তু অনেকে ভালোভাবে পড়ায় না, আপনারা একটু পড়লে, মনোযোগের সাথে পড়লে বিষয়টা বুঝতে পারবেন। 5 নম্বর ব্যাখ্যাটা দেখেন। এখানে কি বলা হচ্ছে? চক্রান্তের মাধ্যমে সহায়তা, অপরাধ সংগঠনের জন্য যে ব্যক্তি অপরাধটি করে তার কাজের সাথে সাহায্যকারীর কাজের সমন্বয় অপরিহার্য নয়। যে ষড়যন্ত্রের ফলে অপরাধটি অনুষ্ঠিত হয় সে চক্রান্তের সাথে তার যোগদানই যথেষ্ট। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ নয় তেমন। এখন আপনারা এখানে যে বিষয়টা মনে রাখবেন, প্ররোচনা দেওয়া বা প্ররোচনা দাতা যিনি অপরাধের সহায়তা করেন তিনি হচ্ছেন অ্যাবেটর। যিনি অপরাধের সহায়তা করেন তিনি হচ্ছেন অ্যাবেটর। এখানে 5টা ব্যাখ্যা আছে। 5টা ব্যাখ্যার মধ্যে 2, 3, 4, 2 নাম্বার 3 নাম্বার ব্যাখ্যাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 নাম্বার এবং 3 নাম্বার ব্যাখ্যাটা পড়বেন, উদাহরণগুলো পড়ে নেবেন। হ্যাঁ, উদাহরণ একটু পড়ে নেবেন। এখানে যিনি প্ররোচনা দিবেন তিনি হচ্ছেন অপরাধের সহায়তাকারী, ঠিক আছে? তিনি হচ্ছেন অপরাধের সহায়তাকারী। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে অপরাধীর সহায়তাকারী আমরা জানলাম, অ্যাবেটর জানলাম, অপরাধের সহায়তাকারী বা অ্যাবেটরের শাস্তিটা কোথায় আছে? দেখেন শাস্তি, এই শাস্তি সম্পর্কে বলা হচ্ছে 109 ধারা। 109 ধারাতে বলা হচ্ছে। অর্থাৎ 107 ধারাতে আমরা পড়লাম অ্যাবেটর কাকে বলে। 3 উপায়ে হ্যাঁ, অ্যাবেটমেন্ট বা অপরাধের সহায়তা হচ্ছে 3 উপায়ে অপরাধের সহায়তা করা যায়। ষড়যন্ত্রের মাধ্যমে, প্ররোচনা দেওয়ার মাধ্যমে, একটা কাজে সংগঠন করা বা বিরত রাখার মাধ্যমে। এবং ওই কাজগুলো যারা করেন, যে সকল ব্যক্তি প্ররোচনা দেন, যে ব্যক্তি অপরাধের সহায়তা করেন তিনি হচ্ছেন অ্যাবেটর বা দুষ্কর্মের সহায়তাকারী। দুষ্কর্মের সহায়তাকারী অ্যাবেটরের 5টা ব্যাখ্যা আছে, দেখে নেবেন। অপরাধের সহায়তা বা অ্যাবেটমেন্টের 2টা ব্যাখ্যা আছে, এটা মনে রাখবেন। এখন শাস্তিটা কোথায় আছে? অ্যাবেটরের শাস্তিটা কোথায়? অ্যাবেটরের শাস্তিটা হচ্ছে 109 ধারাতে সবাই চলে যায়। দেখেন 109 ধারা, হ্যাঁ 109 ধারাতে দেখেন 2 প্রকারের শাস্তির কথা এখানে বলা হচ্ছে। অপরাধের সহায়তা নির্ধারিত শাস্তি থাকলে প্ররোচনাকারী সেই শাস্তি পাবে। অর্থাৎ যে অপরাধটা হবে, যে অপরাধ হবে, ওই অপরাধের শাস্তি যদি নির্ধারিত থাকে, শাস্তি নির্ধারিত থাকলে ওই শাস্তি, হ্যাঁ। আর শাস্তি নির্ধারিত না থাকলে এই যে এখান থেকে প্রশ্ন হতে পারে, নির্ধারিত না থাকলে অ্যাবেটরের শাস্তিটা কি, এই এখান থেকে প্রশ্ন হবে। অর্থাৎ 109 ধারাতে যিনি অপরাধের সহায়তাকারী তার শাস্তির কথা বলা হচ্ছে। এখানে 2 রকমের শাস্তি। একটা অপরাধ করলেন, এখানে অপরাধের সহায়তাকারীর শাস্তির কথা যদি ওই অপরাধী বলা থাকে তাহলে ওই শাস্তিটাই পাবে, সমস্যা নাই। তবে নির্ধারিত করা না থাকলে কি শাস্তি হবে? দেখেন, নির্ধারিত না থাকলে মূল অপরাধের শাস্তি পাবে। রাইট, মৃদুল চক্রবর্তী, ভেরি গুড, মূল অপরাধের শাস্তি পাবে। তাহলে 107, 8, 9, 107, 8, 9
তিনটা ধারা থেকে একটা প্রশ্ন 100% কমন। এই যে যতটুকু পড়ালাম এর মধ্য থেকেই থাকবে, তাহলে অপরাধের সহায়তা কয়ভাবে করা যায় কমেন্ট করবেন, ঘুমিয়ে পড়বেন না। যখন আমি বলবো কমেন্ট করার জন্য কমেন্ট করবেন, বই খাতা নিয়ে রাখবেন। কেন আজকে আমরা অনেকগুলো ধারা পড়াবো, যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলোই ফোকাস করব, সবগুলো আমরা পড়াবো না। সো মূল অপরাধের শাস্তি হচ্ছে, অপরাধের শাস্তির কথা যদি ওই ধারাতে বলা না থাকে, ওই অপরাধে বলা না থাকে, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে কয়ভাবে অপরাধের সহায়তা করা যায়, একটু কমেন্ট করবেন। কয় উপায়ে অপরাধের সহায়তা করা যায়? যিনি অপরাধের সহায়তা করেন তিনি হচ্ছেন অ্যাবেটর। 109 ধারা। অ্যাবেটরের শাস্তি হচ্ছে 109 ধারা, ঠিক আছে। এগারো নম্বর, 111 নম্বর ধারা লিখে ফেলুন সবাই। 111। এখানে বলা হচ্ছে সহায়তাকৃত কাজ হতে ভিন্ন কাজ সম্পাদনের ক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব। সহায়তাকারীর, দেখেন সহায়তাকৃত কাজ হতে ভিন্ন কাজ সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বটা কি বা শাস্তিটা কি? হ্যাঁ, এখানে 111টা দেখেন, উদাহরণ থেকে প্রশ্ন হবে। দেখেন এখানে আমি যে উদাহরণগুলো বলবো একটু দাগিয়ে রাখেন। 3টা উদাহরণ একটু দাগিয়ে রাখেন। মূল বই যাদের আছে উদাহরণগুলো মূল বই থেকে, এই যে বেয়ার অ্যাক্ট পড়েন, মূল বই পড়েন, কেন পড়তে বলে? এই উদাহরণগুলো পড়ার জন্য বলে। দেখেন 3টা উদাহরণ আছে। এ একটি শিশুকে সি এর খাদ্যে বিষ মিশানোর প্ররোচিত করে এবং শিশুটির হাসে বিষ দেয়। এই প্ররোচনার ফলে শিশুটি ভুলক্রমে সি এর খাদ্যের পাশে রাখা বি এর খাদ্যে বিষ মিশায়। এখানে শিশুটি যদি এ এর প্ররোচনার প্রভাবে কাজটি করে থাকে এবং শিশুটি যে কাজটি করলো তা যদি তৎকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে সহায়তা করে, ফলে এ শিশুটিকে পরোক্ষভাবে বি এর, মানে আমি উদাহরণটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরকম উদাহরণ ধরেন, এ নামক ব্যক্তি কি করলো, কোনো শিশুকে বিয়ের খাদ্যে বিষ মেশানোর জন্য বলল, প্ররোচনা দিল। এ প্ররোচনা দিল কাকে? এ প্ররোচনা দিল শিশুকে। উদাহরণটা দেখবেন, এ প্ররোচনা দিল একটা শিশুকে। শিশু তো কিছু বুঝে না, তাই না? তাহলে তার অপরাধ হবে না, এটা সত্য। এখন শিশু কি করলো, ভুলক্রমে সি এর খাদ্যে বিষ মিশিয়ে দিল। এখন এ নামক ব্যক্তির দায়িত্ব কি? সে প্ররোচনার দায়ে যদি সে বিষ খেয়ে মারা যায়, তিনি খুনের দণ্ডে দণ্ডিত হবে। এটা হচ্ছে মূলত এ নামক ব্যক্তি। 301 ধারা। এই যে 301 ধারা, বলেন তো দেখি এটা কি বলা হচ্ছে, কে পারেন? 301 ধারায় তিনি শাস্তি হবে, মানে একজনকে মারতে গিয়ে ভুলক্রমে যদি অন্যজনকে মেরে ফেলে। এখন এ নামক ব্যক্তির উদ্দেশ্য ছিল বি নামক ব্যক্তিকে হত্যা করা, কিন্তু বি নামক ব্যক্তিকে হত্যা করতে না পেরে ভুলক্রমে সি নামক ব্যক্তি এখানে হত্যা হয়ে গেল। অর্থাৎ কি, এই যে শিশু, সে তো আর বুঝে না, সে ভিন্ন একটি কাজ করে ফেললো, ভিন্ন মানুষকে বিষ দিয়ে দিল। এখানে কিন্তু এ নামক ব্যক্তি 301 ধারার জন্য দোষী সাব্যস্ত হবে। আরেকটা উদাহরণ দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট। সি এর বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য এ বিকে প্ররোচিত করে। এ এর প্ররোচনায় প্ররোচিত হয়ে বি সি এর বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং সঙ্গে বাড়ি থেকে সম্পদ চুরি করে। এ বাড়িটি পুড়িয়ে দেওয়ার কাজে সহায়তার জন্য অপরাধী হবে বটে, কিন্তু চুরি করার জন্য সহায়তার অপরাধী হবে না, কেননা চুরি এবং এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা। এ নামক ব্যক্তি কি করলো, বি নামক ব্যক্তিকে প্ররোচনা দিল। এ কি করলো, বি নামক ব্যক্তিকে প্ররোচনা দিল যে সি এর যে গহর, এই যে সি, এটা হচ্ছে সি এর গড়, এটা কি
আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্যে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। এখন দেখেন এ নামক ব্যক্তি প্ররোচনা দিল কাকে? বি নামক ব্যক্তিকে। কার ঘর পুরানোর জন্য? সি নামক ব্যক্তির ঘর। এ নামক ব্যক্তি যখন বি নামক ব্যক্তিকে প্ররোচনা দিল যে সি নামক ব্যক্তির ঘরটা পুড়িয়ে দেওয়া হোক, এখন বি নামক ব্যক্তি কি করলো? এই ঘরে আগুন লাগিয়ে দিল, আগুন লাগিয়ে দিল, আগুন। সে কি করলো? এই ঘরে আগুন দিল, আগুন দিল। পাশাপাশি এই ঘরের মালামাল, মালামাল বি নামক ব্যক্তি চুরি করলো। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা উদাহরণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা উদাহরণ। আমি আবারও বলি, এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে প্ররোচনা দিল সি নামক ব্যক্তির এই ঘরটা যেন পুড়িয়ে দেওয়া হয়। বি নামক ব্যক্তি এই ঘরে আগুন দিল, ঠিক আছে। আবার তিনি কি করলেন? এই ঘরের মালামাল চুরি করলেন। এখন প্রশ্ন হচ্ছে এ নামক ব্যক্তির দায় কি? দায় কি? তার কি অপরাধটা হবে? সে কি চুরি, ঘর পোড়ানো, দুইটার জন্য দায়ী হবে? নাকি শুধুমাত্র চুরির জন্য দায়ী হবে, নাকি ঘর পোড়ানোর জন্য দায়ী হবে? কোনটার জন্য দায়ী হবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে ভুল কথাটা কি? এ নামক ব্যক্তি যখন বি নামক ব্যক্তিকে সি এর ঘর পোড়ানোর জন্য প্ররোচনা দেয়, বি কি করলো? ঘর পুড়িয়ে দিল, পাশাপাশি এই ঘরের মালামাল চুরি করে নিল। এখানে এ নামক ব্যক্তির অপরাধটা কি হবে? দায় কি হবে? শুধু আগুন দেওয়ার দায়ে দায়ী হবে, অর্থাৎ ঘর পোড়ানোর জন্য দায়ী হবে। ভেরি গুড। কে বললেন? আসাদুল ইসলাম আসাদ, সেদিন ক্লাস করিয়েছি। হ্যাঁ, যেহেতু এ নামক ব্যক্তি ঘর পোড়ানোর জন্য দায়ী হবে, ঘর পোড়ানোর জন্য, ঠিক আছে, ঘর পোড়ানো। আর বি নামক ব্যক্তি কি হবে? ঘর পোড়ানো পাশাপাশি চুরি, দুইটার জন্য দায়ী হবে। বি নামক ব্যক্তি দুইটার জন্যই দায়ী হবে, এ নামক ব্যক্তি একটার জন্য দায়ী হবে। হ্যাঁ, শুধু ঘর পোড়ানোর জন্য দায়ী হবে, যেহেতু ভিন্ন কোনো কাজ। আরেকটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন এখান থেকে আরেকটা উদাহরণ আছে, দেখেন আরেকটা উদাহরণ, এইটা দিয়ে আমি বুঝাই। এখন কি হবে দেখেন, এ মাঝরাতে একটি ঘর ভেঙে ডাকাতি করার জন্য এ বিকে প্ররোচিত করে। এই প্ররোচনার ফলে বি ও সি ডাকাতি করার জন্য মাঝরাতে ঘরের ভিতরে প্রবেশ করলে ঘরের জনৈক বাসিন্দা ডি তাদের বাধা দেয়। বি ও সি ডিকে খুন করে। এক্ষেত্রে খুনের অপরাধটি কি হবে? এখন দেখেন এটা কি হবে? ঘর পোড়ানোর জন্য দায়ী হবে, রাইট। এখন দেখেন এ নামক ব্যক্তি কি করলো? বি নামক ব্যক্তিকে এই ঘরে ডাকাতি করার জন্য প্ররোচিত করলো। ডাকাতি, ডাকাতি করার জন্য প্ররোচিত করলো কার নামক? সি নামক ব্যক্তির ঘরে। এখন বি নামক ব্যক্তি যখন এই ঘরে প্রবেশ করতে চায়, প্রবেশ, তখন সি তাকে বাধা দেয়, বাধা দেয়। এখন বি কি করলো? বি সি নামক ব্যক্তিকে গুলি করে হত্যা করলো, গুলি করে হত্যা করলো। আবার বলি এখানে অনেকের ক্লাস হয়তো ভালো লাগতেছে না, না? কারণ এগুলো প্রবলেমেটিক প্রশ্ন হবে, একটু বুঝতে পারলে সারা জীবন মনে রাখতে পারবেন। এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে বলল এই ঘরে ডাকাতি করার জন্য, এই ঘরে। এখন বি নামক ব্যক্তি যখন এই ঘরে ডাকাতি করার জন্য প্রবেশ করে, সি নামক ব্যক্তি কি করলো? বাধা দিল। বি নামক ব্যক্তি তাকে গুলি করে হত্যা করলো। ওকে, এখন এই যে এ নামক ব্যক্তি আছে, তার কি দায়ী হবে? তার কি অপরাধ হবে? ডাকাতি, খুন, ডাকাতি প্লাস খুন কি হবে বলেন তো দেখি? এ নামক ব্যক্তির এখানে অ্যাবেটমেন্ট হিসেবে তার দায়টা কি? শুধু ডাকাতির জন্য, নাকি খুনের জন্য, নাকি ডাকাতি প্লাস খুন দুইটার জন্যই? কি হবে? সে কিন্তু প্ররোচনা দিছে ডাকাতি করার জন্য, খুন করতে বলে নাই। এখন এখানে তার অপরাধটা কি?
আজ আমার এখানে নেট খুব ঝামেলা করতেছে, ঠিক মতো ক্লাসটা করতে পাচ্ছি না। আবু হুরাইরা, আবু হুরাইরা, ভেরি গুড আবু হুরাইরা, বিড়াল ছানার পিতা। আবু হুরাইরা নাম হচ্ছে বিড়াল ছানার পিতা। চমৎকার। খুন ডাকাতি দুটাই হবে, কারণ ডাকাতির যে একটা ফল সেটা হচ্ছে খুন। তিনি উভয় দণ্ডে, উভয় দোষে দোষী হবে, উভয় দোষে দোষী। আবার আগের যে উদাহরণটা পড়লাম, ঘর পুরানোর জন্য দায়ী, আবার চুরি করলো, তখন তো আমরা শুধু বললাম ঘর পুরানোর জন্য দায়ী হবে, চুরির জন্য কেন দায়ী হলো না তিনি? আবার এখানে দুইটার জন্যই কেন দায়ী হবে? প্রশ্ন তো হতে পারে। যেমন আসাদুল ইসলাম বলতেছে যে না, শুধু ডাকাতির জন্য দায়ী হবে। দেখেন আসাদুল ইসলাম একটু ভালো করে খেয়াল করেন, তাহলে আর ভুল হবে না। এখানে চুরি এবং ঘর পুরানো দুইটা স্বতন্ত্র অপরাধ, আলাদা আলাদা স্বতন্ত্র অপরাধ। কিন্তু ডাকাতিটা কি? ডাকাতি করতে গিয়ে যখন তাকে বাধা দিবে, তাকে খুন করে সে ডাকাতি করবে, এটা হচ্ছে ডাকাতির একটা ফল। যেমন ধরেন অপরাধটি যদি এর সহায়তা সম্ভাবনার ফল হয়ে থাকে, ফল এই যে সহায়তা করলো, ডাকাতির যে সহায়তা করলো, ডাকাতি করে আসো বা দস্যুতা করে আসো, এখন তিনি যখন ডাকাতি বা দস্যুতা করতে গেলেন, বাধা দেওয়ার ফলে কিন্তু তাকে হত্যা করা হলো, এটা হচ্ছে তার ফল। ডাকাতির ফলটা কিন্তু এখানে হয়ে গেল। আর চুরি করতে বলে নাই, চুরিটা তার ইচ্ছা, স্বতন্ত্র অপরাধ। তিনি ইচ্ছা করলে চুরি করতেও পারতো, নাও করতে পারতো, কিন্তু ডাকাতি করতে হলে তাকে খুন করতেই হবে। সো এখানে উভয় দণ্ডে সে দণ্ডিত হবে। শুধুমাত্র ডাকাতির জন্য না, উভয় দণ্ডে এখানে দণ্ডিত হবে। হ্যাঁ, উভয় দণ্ডেই। শুধুমাত্র যে দুইটা উদাহরণই আমি পড়ালাম, দেখেন ঘর পুরানোর জন্য তাকে প্ররোচনা দিল, সে ঘর পুড়িয়ে ফেললো, পাশাপাশি ঘরের যে মালামাল চুরি করলো, এখানে কিন্তু শুধুমাত্র ঘর পুরানোর জন্যই দায়ী হবে যিনি প্ররোচনার দাতা। ঠিক আছে, যে প্ররোচনা দিল। আবার ডাকাতি করার যে উদাহরণটা বললাম, এখানে দুইটাতেই তিনি দোষী সাব্যস্ত হবে, আখি আক্তার। কেননা ডাকাতির একটা ফল হচ্ছে, পরবর্তী ফল হচ্ছে হত্যা, কারণ তাকে খুন করার মাধ্যমে কিন্তু তিনি ডাকাতিটা সংগঠন করলেন। সো এখানে উভয় দণ্ডে যিনি অ্যাবেটর তিনি দায়ী হবেন। ঠিক আছে, একটা প্রশ্ন এরকম আসছে, দেখেন এ বিকে সি এর ঘর পুরানোর জন্য প্ররোচিত করে, বি সি এর ঘরে আগুন দেয় এবং চুরি করে, এ নামক ব্যক্তি কোন দোষে দোষী হবে? যেমন ধরেন চুরি এবং ঘর পুরাতে প্ররোচনার জন্য দায়ী হবে, চুরিতে প্ররোচনার জন্য দায়ী হবে, ঘর পুরাতে প্ররোচনার জন্য দায়ী হবে, কোনোটাই না। ডাকাতি করতে গিয়ে খুন, তাই দুটাই দায়ী। রাইট দেলোয়ার হোসেন মুকুল। হ্যাঁ, দুইটা উদাহরণ একটু ভালোভাবে দেখে নেবেন। ওকে, যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী। মৃত্যুদণ্ডে যাবজ্জীবন অপরাধের সহায়তা। মৃত্যুদণ্ডে 115টা দেখে নেবেন। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা করার শাস্তিটা কি? মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তার শাস্তিটা কি? এগুলো থেকে আপনার দরকার নেই, 115টা শুধু দেখে নেবেন। দুইটা শাস্তির কথা হচ্ছে। যদি খুন না করে তাহলে তো ডাকাতি করতে পারবে না। রাইট, সেই কারণেই উভয় দণ্ডে দণ্ডিত হবে। খুন সহ ডাকাতি দায় হবে। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, কে আসাদুল ইসলাম আসাদ, ভেরি গুড। আমরা চলে যাচ্ছি সরাসরি 120-এর ক। কত অধ্যায়? 120-এর ক কত অধ্যায়ে বর্ণিত আছে কমেন্ট করবেন। 120-এর ক এটা কততম অধ্যায়ে বর্ণিত আছে? 120-এর ক কততম অধ্যায়ে বর্ণিত আছে একটু কমেন্ট করবেন সবাই। কলম কোথায় গেল? 120-এর ক কততম অধ্যায়ে বর্ণিত আছে? কাজের ফলটা বুঝতে হবে। রাসেল খান। ওকে, 5-এর ক। 20-এর ক 20-এর খ দুইটা ধারা এখানে আছে। 20-এর ক, 120-এর খ। এটাতে বলা হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। অপরাধ মূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। এখানে বলা হচ্ছে শাস্তি, অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 5ম অধ্যায়ে না, 5ম-এর ক।
5-এর ক অ্যাবেটরের কারণে অপরাধ সংঘটিত হলে শাস্তি হবে 100, অপরাধ না হলে শাস্তি হবে 115, 16। ওমা, এটা কি আবার? কোথায় পেলেন এটা আপনি? পাঁচ অধ্যায়ের ক, রাইট, 5-এর ক। হ্যাঁ, নীলিমা সুলতানা, নীলিমা, ভেরি গুড। একটু পানি পান করে নিই। এখানে 2টা ধারা দেখেন, একটা প্রশ্ন কমন থাকতে পারে। এই যে অ্যাবেটমেন্ট থেকে দেখেন, অ্যাবেটমেন্ট থেকে 107, 8, 9, 111, 3-4টা ধারা পড়ালাম। হ্যাঁ, 4টা ধারা পড়ালাম না? গ্যারান্টি, 100% গ্যারান্টি একটা প্রশ্ন থাকবে, 100% বললাম। এখন অপরাধমূলক ষড়যন্ত্র, এখানে কয়জন ব্যক্তির সমন্বয়ে, এখানে ব্যক্তির নিয়ে প্রশ্ন হতে পারে যে চুরির সংখ্যা কয়জন, ডাকাতির সদস্য সংখ্যা কয়জন, দস্যুতার সদস্য সংখ্যা কয়জন, এই সদস্য সংখ্যাগুলো নিয়ে যদি প্রশ্ন হয়, অপরাধমূলক ষড়যন্ত্রের সদস্য সংখ্যা কয়জন, অ্যাবেটমেন্টের সদস্য সংখ্যা কয়জন, সদস্য সংখ্যা নিয়ে প্রশ্ন করি একটু। ক্রিমিনাল কনস্পাইরেসির সদস্য সংখ্যা কতজন? এই যে অপরাধমূলক ষড়যন্ত্রের সংখ্যা, এখানে সদস্য সংখ্যা, এই 2টার সদস্য সংখ্যা বলেন। অপরাধমূলক ষড়যন্ত্রের সদস্য সংখ্যা কয়জন? দেখেন, অ্যাবেটমেন্ট বা অপরাধের সহায়তা, প্রথমটা বলেন, প্রথমটা, এটার সদস্য সংখ্যা কয়জন? প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 2 লিখে উত্তর করবেন। প্রশ্ন নাম্বার 1, কয়জন? অ্যাবেটমেন্টের সদস্য সংখ্যা কয়জন? অ্যাবেটমেন্টের সদস্য সংখ্যা কয়জন? একটু কমেন্ট করবেন। আখি আক্তার সর্বনিম্ন 2 জন, আজিজুল হক 2 জন, ওকে 2 জন, সোহাগ সাহেব 2 জন, 2 বা ততোধিক, ফারহানা ইসলাম স্বপ্না, মৃদুল চক্রবর্তী 3 জন, ওমা 2 বা ততোধিক ব্যক্তি। 120-এর ক হচ্ছে 2 জন, সর্বনিম্ন 2 জন। 107-এ কয়জন? একটু কমেন্ট করবেন তো। এটা হচ্ছে 107 অ্যাবেটমেন্ট। 107-এ কয়জন? 120-এর কতে কয়জন? যেমন আমাদের সেই দুরন্ত শিক্ষার্থী আমাদের মায়া হাসান 120-এর ক 2 জন বলছেন। বাপ্পি খান বলছেন 1 জন, মায়া হাসান 2 জন, 2, ভেরি গুড। শিমু সুলতানা, চমৎকার। হ্যাঁ, শিমু সুলতানার জন্য করতালি হয়ে যাক। শিমু সুলতানা, অ্যাবেটমেন্টের সদস্য সংখ্যা হচ্ছে 1 জন, এবং এখানে 120-এর ক অপরাধমূলক ষড়যন্ত্রের হচ্ছে সর্বনিম্ন 2 জন, নিম্ন 2 জন, হ্যাঁ, সর্বনিম্ন 2 জন। এগুলো থেকেও তো প্রশ্ন হয়ে যেতে পারে। কোথা থেকে প্রশ্ন হবে আল্লাহ জানে, তাই না? এগুলো থেকেও তো প্রশ্ন হতে পারে যে অপরাধমূলক ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পাইরেসি 107-এ 3 জন। বাবা, মৃদুল চক্রবর্তী বলছে 107-এ 3 জন। কোথায় আপনি 3 জন পেলেন? 120-এর ক 2 জন, বাবা কোথায় 3 জন পেলেন আপনি? অপরাধের সহায়তা একজনেও করতে পারে, ষড়যন্ত্রে একজনেও করা যায়, 1 জন। এটাও 1 জন, এটা হচ্ছে 2 জন, মনে রাখবেন। দস্যুতার সদস্য সংখ্যা কয়জন বলতে পারেন? দস্যুতার সদস্য সংখ্যাগুলো একটু বলি। চুরির সদস্য সংখ্যা, ডাকাতির সদস্য সংখ্যা, সবাই একটু কমেন্ট করে ফেলেন। দস্যুতা বা রবারির সদস্য সংখ্যা কয়জন? প্রশ্ন নম্বর 1, 2, 3। সদস্য সংখ্যা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে প্যানেল কোডে, তাই একটু আমরা সদস্য সংখ্যাগুলো শিখে ফেলি। দস্যুতার সদস্য সংখ্যা কয়জন? দস্যুতার সাউন্ড নাই? কে বলে সাউন্ড নাই? আপনারা একটু বলেন তো, সাউন্ড নাই, কমেন্ট করে ফেলেন। দস্যুতা বা রবারির সদস্য সংখ্যা কয়জন? টাস করতেছে সাউন্ড।
দেখেন দস্যুতার সদস্য সংখ্যা 1 থেকে 4, ভেরি গুড যারা উত্তর দিয়েছেন। চুরির সদস্য সংখ্যা 1, ডাকাতির সদস্য সংখ্যা সর্বনিম্ন 5, ঠিক আছে, সর্বনিম্ন 5, ডাকাতির সদস্য সংখ্যা সর্বনিম্ন 5, ভেরি গুড আবু হুরাইরা। ওকে, 1 থেকে 4 সর্বোচ্চ 4 জন, দস্যুতার সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ 4 জন। 5 জনে মিলে যখন দস্যুতা হবে তখন সেটা হয়ে যাবে ডাকাতি। চুরির সদস্য সংখ্যা 1 জন, ঠিক আছে। সদস্য সংখ্যাগুলো আমরা শিখে ফেললাম। ডাকাতি 5 বা ততোধিক, ভেরি গুড। তাহলে সদস্য সংখ্যা নিয়ে ভুল হবে? আমি মনে করি আর ভুল হবে না। হ্যাঁ, সদস্য সংখ্যাগুলো নিয়ে আর ভুল হবে না, এরকম প্রশ্ন হতে পারে। এখন দেখেন অপরাধমূলক ষড়যন্ত্র, ষড়যন্ত্রের উপাদান কয়টা? 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে। এখানে 2 বা উপাদানগুলো দেখেন, উপাদান বা শর্ত 2 বা ততোধিক ব্যক্তি, 2 বা ততোধিক ব্যক্তি এখানে থাকতে হবে অপরাধমূলক ষড়যন্ত্রের, ঠিক আছে। তারপর কি বলতে হবে? কোনো বৈধ কাজ করতে বা বৈধ কাজ অবৈধভাবে করতে সম্মত হলে, দেখো 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, কোনো অবৈধ কাজ করতে হবে, কোনো অবৈধ কাজ করলে, অবৈধ কাজ বা বৈধ কাজ অবৈধ উপায়ে করা, বৈধ কাজ অবৈধ উপায়ে করাকেই বলা হয় ক্রিমিনাল কনস্পাইরেসি। বৈধ কোনো কাজ অবৈধ উপায়ে যখন করা হবে, তাহলে সিম্পল বিষয় 120-এর কতে যে বিষয়টা বলা হচ্ছে, প্রশ্ন হতে পারে যে ক্রিমিনাল কনস্পাইরেসির সংজ্ঞা কোথায় আছে? একজন ব্যক্তি ডাকাতি কিভাবে করতে পারে? ডাকাতির সদস্য সংখ্যা হচ্ছে সর্বোচ্চ 5 জন। একজন যদি ডাকাতি করে সেটা হচ্ছে দস্যুতা, সেটা ডাকাতি না, এটা হবে দস্যুতা। হ্যাঁ, এখন দেখেন ষড়যন্ত্রের উপাদান, ষড়যন্ত্রের উপাদান 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, এখানে কোনো একটা অবৈধ কাজ করতে হবে, কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে হবে, এটাই হচ্ছে ক্রিমিনাল কনস্পাইরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র। অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা কোথায় আছে? শাস্তি কোথায় আছে? এখানে দেখেন 2 রকমের শাস্তি আছে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 2 বছরের অধিক মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের জন্য অপরাধমূলক ষড়যন্ত্র করলে তখন শাস্তি কত হবে? অপরাধের শাস্তি হবে অপরাধ সংগঠনের সহায়তা করে যেরূপ সাজা হতো অনুরূপ সাজা। ওকে, দেখেন তাহলে কি বলা হচ্ছে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। 1 নম্বর শাস্তিটা দেখেন, কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করে অথবা 2 বছরের অধিক কোনো অপরাধমূলক ষড়যন্ত্র করে, কোনো ষড়যন্ত্র করে, তাহলে তার শাস্তি হবে কি বলা হচ্ছে দেখেন, কোনো স্পষ্ট বিধান না থাকলে তার শাস্তি হবে অপরাধটি সংগঠনের সহায়তা করলে যে সাজা হতো সেই সাজা। যদি স্পষ্ট বিধান থাকে সেই সাজাটাই হবে, স্পষ্ট বিধান যদি থাকে। বিধান না থাকলে তাহলে যে শাস্তি হবে, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় ষড়যন্ত্র করলে তার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের কোনো অপরাধের ষড়যন্ত্র করলে যাবজ্জীবন কারাদণ্ড, 2 বছরের অধিক হতে হবে। আবার দেখেন 2 বছরের নিচে যেগুলো, একটা ষড়যন্ত্র করলেন আপনি, যখন একটা ষড়যন্ত্র করবেন তখন তার শাস্তি হচ্ছে 2-এর নিচে, 2 বছরের নিচে কোনো অপরাধের শাস্তি আছে, এমন একটা অপরাধ করবেন, এমন একটা অপরাধ করতে চাচ্ছেন যে শাস্তিটা হচ্ছে 2 বছরের নিচে, ওই অপরাধগুলোর ক্ষেত্রে দেখেন শাস্তিটা কি বলছে, স্পষ্ট যদি বিধান না থাকে 6 মাস পর্যন্ত, 6 মাস পর্যন্ত দেখেন কি বলা হচ্ছে, বিনাশ্রম কারাদণ্ড, বিনাশ্রম এবং অথবা অর্থদণ্ড, বিনাশ্রম, এই ধারা এই শাস্তিটা মনে রাখতে হবে, বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়, এই শাস্তিগুলো মনে রাখতে হবে, এই ধারার শাস্তিটা মনে রাখবেন। হ্যাঁ, 2 বছরের অধিক অর্থাৎ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 2 বছরের অধিক কারাদণ্ডে যদি কোনো দণ্ডনীয় অপরাধ ষড়যন্ত্র করে, তাহলে স্পষ্ট যদি ধারাতে বিধান না থাকে তাহলে যে অপরাধটা তিনি সংগঠন করার জন্য ষড়যন্ত্র করলেন ওই অপরাধটার জন্য ওই শাস্তিটাই হবে। আর 2 বছরের নিচে, তাহলে প্রশ্ন হবে এখান থেকে, এই যে 2 বছরের নিচে যদি কোনো অপরাধের সংগঠনের সহায়তা করে
মানে ষড়যন্ত্র করে শাস্তি 6 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। 2 বছরের নিচে যদি কোনো অপরাধের ষড়যন্ত্র করে 6 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবে। 120-এর ক খ। এখন দেখেন সামারিটা যদি করেন এইভাবে যে আমরা কতটুকু পড়লাম, 107-এ পড়লাম অপরাধের সহায়তা করা, 108-এ পড়লাম যিনি অপরাধের সহায়তা করেন তিনি হচ্ছেন অ্যাবেটর বা অপরাধের সহায়তাকারী, 109-এ পড়লাম শাস্তি আছে, 111-তে 3টা উদাহরণ পড়লাম গুরুত্বপূর্ণ ভিন্ন কোনো কাজ করলে তার ফলাফলটা কি। আমরা 120-এর ক ক্রিমিনাল কনস্পাইরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা, 2 বা ততোধিক ব্যক্তির কথা এখানে বললাম যদি কোনো অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে, কোনো একটা অবৈধ কাজ করার ষড়যন্ত্র করে, এগুলো করলেই হচ্ছে এখানে ক্রিমিনাল কনস্পাইরেসি বলে গণ্য হবে। 120-এর খতে আমরা কি পড়লাম, অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি, কেউ যদি যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ডে কারাদণ্ড অথবা 2 বছরের অধিক কারাদণ্ডে কোনো অপরাধের ষড়যন্ত্র করে তাহলে ওই যে মূল অপরাধের শাস্তি মূল অপরাধের শাস্তি 2 বছরের নিচে যদি কোনো অপরাধের ষড়যন্ত্র কেউ করে 6 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং না অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। তারপরে এখান থেকে পড়বেন 121 পড়বেন। 121-এ কি বলা হচ্ছে দেখেন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ বা যুদ্ধ ঘোষণার সহায়তা। 121 কিন্তু দেখেন মৃত্যুদণ্ড, পেনাল কোডে যে 10টি ধারা আছে 121 হচ্ছে তার মধ্যে অন্যতম একটি ধারা। তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করে তাহলে তার শাস্তিটা কি, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা এবং অর্থদণ্ড আছে। দেখেন বাংলাদেশের বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করে অথবা অনুরূপ যুদ্ধের উদ্যোগ গ্রহণ করে, অনুরূপ যুদ্ধের সহায়তা করে তাহলে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা এবং অর্থদণ্ড। হ্যাঁ, এটা একটু শিখে নেন, খুবই গুরুত্বপূর্ণ ধারাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 121 ধারাটা হচ্ছে যেহেতু এখানে বলা হচ্ছে যে 121টা কেন পড়বেন, গুরুত্বপূর্ণ কেন, 121টা পড়ার উদ্দেশ্য হচ্ছে আপনার এখানে পড়তে হবে আপনাকে, কারণ হচ্ছে এই যে মৃত্যুদণ্ডের যে 10টা ধারা তার মধ্যে অন্যতম ধারা হচ্ছে এই 121, ঠিক আছে, এই কারণে পড়তে হবে। ওকে, 21-এর শাস্তি মৃত্যুদণ্ড, হ্যাঁ এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। তারপরে 124টা চলে যান, সেডিশন। 124-এর ক কোথায়, 124-এর ক সেডিশন বা রাষ্ট্রদ্রোহ এর শাস্তিটা কি, রাষ্ট্রদ্রোহের 3টা ব্যাখ্যা আছে মনে রাখবেন, যা মনে রাখবেন, আমি যা পড়াচ্ছি সেটাই মনে রাখবেন, যা মনে রাখবেন 3টি ব্যাখ্যা আছে এখান থেকে। এখন দেখেন বিদ্বেষ বলতে কি বোঝায়, বিদ্বেষটা কি, ব্যাখ্যাগুলোতে বলা হচ্ছে দেখেন বিদ্বেষ, এখানে বিদ্বেষ বলতে আনুগত্য, অনানুগত্য, সর্বপ্রকার শত্রুতা। 1 নম্বর ব্যাখ্যাতে বলা হচ্ছে বিদ্বেষ বলতে বোঝায় অনানুগত্য, মানে আপনি রাষ্ট্রের প্রতি কোনো আনুগত্য না। সহজ কথায় হচ্ছে যে আপনি রাষ্ট্রের প্রতি অনানুগত্য, বিদ্বেষ, হিংসা। যেমন এই যে আমরা পাকিস্তান রাষ্ট্রের প্রতি একটা হিংসা, বিদ্বেষ, ঘৃণা থাকে না আমাদের, যেমন ইদানিং আমাদের ভারতের প্রতি বিদ্বেষ, ঘৃণা, হিংসা, এরকম বিদ্বেষ, ঘৃণা, হিংসা যদি বাংলাদেশের সাথে আপনি করেন তাহলে রাষ্ট্রদ্রোহী হিসেবে এখানে গণ্য হবে। ঘৃণাটা কি, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টির উদ্যোগ না করে আইনসম্মত উপায়ে সরকারি ব্যবস্থাদের পরিবর্তন আনয়ন করা, এটাও রাষ্ট্রদ্রোহ। ঘৃণা, অবজ্ঞা বা বিদ্বেষ সৃষ্টি বা উদ্যোগ না করে সরকার প্রশাসনিক পড়বেন, এগুলো দরকার নাই। 3টি ব্যাখ্যা মনে রাখবেন। এর শাস্তিটা কি দেখেন, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, সেডিশনের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, কারণ আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলোতে চলে যাই। হ্যাঁ, তাহলে 124-এর ক শাস্তিটা কি, এটা কততম অধ্যায়ে বর্ণিত আছে বলেন তো, রাষ্ট্রদ্রোহটা কততম অধ্যায়ে বর্ণিত আছে,
রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি কি এবং কততম অধ্যায়ে বর্ণিত আছে? রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি কি, কততম অধ্যায়ে বর্ণিত আছে, কয়টা ব্যাখ্যা আছে, কত ধারায় আছে? 4টা বিষয়। কত ধারা? রাষ্ট্রদ্রোহ বা সেডিশন 124-এর ক, 124-এর এ। রাষ্ট্রদ্রোহ, সেডিশন বা দেখা যাচ্ছে শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবন। এখানে পেনাল কোডের কততম অধ্যায়ে? 6তম অধ্যায়ে। কত অধ্যায়? 6ষ্ঠ অধ্যায়। ভেরি গুড, লিখে ফেলেন সবাই। পেনাল কোডের কততম অধ্যায়ে সেডিশন বা রাষ্ট্রদ্রোহ সম্পর্কে বলা হয়েছে? যেগুলো পড়াচ্ছি এগুলি পড়বেন, বেশি পড়ার দরকার নাই। বেশি পড়লে কিছু মনে থাকবে না, সব আওলাইয়া যাবে। কততম অধ্যায়ে সেডিশন কত ধারায় বর্ণিত আছে? সেডিশনের শাস্তি কত ধারায় আছে? কমেন্ট করে ফেলেন। আমরা পড়ব আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ। আচ্ছা, উপরেরটা মুছে দেই। আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশের সদস্য সংখ্যা কত? এখানেও কিন্তু সদস্য সংখ্যা আছে। বেআইনি সমাবেশ, এই যে আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ, এখানে কি পড়বেন? 141 ধারাতে বলা হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশের সংজ্ঞা। আমরা সংজ্ঞাটা জেনে নেই। বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি, 141 ধারা। আনলফুল, সর্বোচ্চ শাস্তি কারাদণ্ড, অর্থদণ্ড অথবা 3 বছর পর্যন্ত কারাদণ্ড। হ্যাঁ, ভেরি গুড। তবে সর্বোচ্চ শাস্তিটা হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। ভেরি গুড। 5 বা ততোধিক ব্যক্তি, 5টি কাজকে বেআইনি সমাবেশ বলা হয়। 5 বা ততোধিক ব্যক্তির 5টি কমন অবজেক্ট, 5টি উদ্দেশ্য আছে। দেখেন এখানে আনলফুল অ্যাসেম্বলির যে সংজ্ঞাটা, বেআইনি সমাবেশের সংজ্ঞাটা বলা হয়েছে 141 ধারাতে। এখানে বলা হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তির, 5 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে এবং এই সকল ব্যক্তিদের একটা কমন অবজেক্ট, সাধারণ উদ্দেশ্য থাকতে হবে। সাধারণ উদ্দেশ্যটা থাকতে হবে। উদ্দেশ্য বা কমন অবজেক্ট যাকে বলা হয়, কমন অবজেক্ট, সাধারণ উদ্দেশ্য বা কমন অবজেক্ট থাকতে হবে। এই 5টা কমন অবজেক্ট। কয়টা উদ্দেশ্য? 5টা। 5 বা ততোধিক ব্যক্তি, কয়টা উদ্দেশ্য? 5টি কমন অবজেক্ট থাকলেই এখানে আনলফুল অ্যাসেম্বলি হবে। 5 বা ততোধিক ব্যক্তি। আনলফুল অ্যাসেম্বলির সংজ্ঞা কোথায় আছে? প্রশ্ন হতে পারে। আনলফুল অ্যাসেম্বলির সদস্য সংখ্যা কয়জন? আনলফুল অ্যাসেম্বলির কমন অবজেক্ট কয়টি? সাধারণ উদ্দেশ্য কয়টি? 5 বা ততোধিক ব্যক্তি, কমন উদ্দেশ্য, কমন অবজেক্ট বা সাধারণ উদ্দেশ্য 5টি। 5টি সদস্য থাকবে, কমন অবজেক্ট হচ্ছে 5টি। কত ধারায় সংজ্ঞা? 141 ধারাতে বলা হচ্ছে সংজ্ঞা। দীপিকা ঘোষ পন্নী। কয়টা উদ্দেশ্য? সাধারণ উদ্দেশ্য 5টা। এখন দেখেন সাধারণ উদ্দেশ্য 5টা কি? 1 নাম্বার দেখেন, কোনো সরকারি কর্মচারীর কোনো সরকারি কর্মচারী, দেখেন বলা হচ্ছে কোনো সরকারি কর্মচারী যে আইনানুগ কাজ করতেছে, বল প্রয়োগের মাধ্যমে কি করা? তাদের আইনানুগ কাজে বাধা দেওয়া। আইনানুগ কাজে বাধা দেওয়া। সরকারি কোনো কর্মচারীর আইনানুগ কাজে বাধা প্রদান করা, ভয়ভীতি প্রদর্শন করা। বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন করা, এটাও আনলফুল অ্যাসেম্বলি। তারপরে দেখেন 2 নম্বরে বলা হচ্ছে আইন বা আইনি প্রক্রিয়ার বলবৎকরণে বাধা। কোন আইন বা আইনি প্রক্রিয়ার বলবৎকরণে বাধা, এটাও আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে। 3 নম্বরে যে কথাটা বলা হচ্ছে দেখেন, ক্ষতি অপরাধমূলক অনধিকার প্রবেশ, অর্থাৎ অপরাধমূলক অনধিকার প্রবেশের মাধ্যমে অপরাধমূলক অনধিকার প্রবেশ করে কি করা? ক্ষতি করা, প্রবেশ করে ক্ষতি সাধন করা, এটা আনলফুল অ্যাসেম্বলি। 4 নম্বরে দেখেন সম্পত্তি বলপূর্বক আদায়, বলপূর্বক সম্পত্তি গ্রহণ করা, বলপূর্বক সম্পত্তি গ্রহণ। এগুলো লিখিতের জন্য পড়বেন, তবে একটু দেখে নেন। হ্যাঁ, 5 নাম্বার দেখেন অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো কাজ করতে বাধ্য, অর্থাৎ এই যে বল প্রয়োগ, এটা করার মাধ্যমে কোনো কাজ করতে বাধ্য করা, কোনো কাজ
করতে বাধ্য করা এবং বিরত রাখা ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে 5টি কমন অবজেক্ট, 5টি সাধারণ উদ্দেশ্য, 5 বা ততোধিক ব্যক্তি মিলে যখন এই 5টি সাধারণ উদ্দেশ্য সাধন করবে তখন কিন্তু একটা বৈধ সমাবেশ আনলফুল অ্যাসেম্বলিতে বা অবৈধ সমাবেশে পরিণত হতে পারে। একটা বৈধ সমাবেশও কিন্তু পরবর্তীতে আনলফুল অ্যাসেম্বলিতে পরিণত হতে পারে। কোনো সরকারি কর্মচারীকে যদি তারা বল প্রয়োগের মাধ্যমে আইনানুগ কাজ করা হতে বাধা প্রদান করে, আইনি বা আইন প্রক্রিয়ার বলবৎকরণে বাধা দেয়, অপরাধমূলক অনধিকার প্রবেশের মাধ্যমে কোনো স্থাপনা, সরকারি স্থাপনা ক্ষতি সাধন করে, কোনো প্রাইভেট বিষয় ক্ষতি সাধন করে, বলপূর্বক সম্পত্তি গ্রহণ করে অথবা কোনো কাজ করতে বলপূর্বক সম্পত্তি গ্রহণ করা এবং অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে কোনো কাজ করা বা করা থেকে বিরত রাখা, এই 5টি কমন অবজেক্ট যখন থাকবে তখন একটা বৈধ সমাবেশ কিন্তু অবৈধ সমাবেশে রূপান্তরিত হতে পারবে। সংজ্ঞাটা ভালোভাবে পড়তে হবে। এই যে আমি প্রথমে এই ক্লাসে বলেছিলাম যে পেনাল কোডের যে সকল অপরাধগুলো আছে, অপরাধগুলোর সংজ্ঞা, ব্যাখ্যা, উদাহরণগুলো ভালোভাবে বুঝে গেলে আপনার পেনাল কোডের প্রশ্ন কমন পড়বে। কোথা থেকে প্রশ্ন হবে? কমন পড়তে বাধ্য। কততম অধ্যায়ে বর্ণিত আছে আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ? কততম অধ্যায়ে? একটু মুখস্থ করে ফেলি অধ্যায়গুলো। আনলফুল অ্যাসেম্বলি বা পেনাল কোডের যে কমন অবজেক্ট, আনলফুল অ্যাসেম্বলি বেআইনি সমাবেশ, সুকান্ত পাল 8ম অধ্যায় বেআইনি সমাবেশ। ভেরি গুড, ভেরি গুড। এখান থেকে দেখেন 141-এ কি বলা হচ্ছে? সংজ্ঞা। 5টি কাজ, 5টি কমন অবজেক্ট, 5 বা ততোধিক ব্যক্তি। 5 বা ততোধিক ব্যক্তি যদি একটা বৈধ সমাবেশও করে, 5টা কাজের যে কোনো একটা করে, তখন এই সমাবেশটা কি হবে? আনলফুল অ্যাসেম্বলি বা অবৈধ সমাবেশে রূপান্তরিত হয়ে যাবে। ওকে, এখন দেখেন এই যে আনলফুল অ্যাসেম্বলির সংজ্ঞা দেখলাম 141, সংজ্ঞা 141। এখন যদি কেউ সদস্য হয়, সদস্য, এই আনলফুল অ্যাসেম্বলির কেউ যদি সদস্য হয় তাহলে তার সদস্য হওয়া, সদস্য এই সদস্য হওয়ার সংজ্ঞা, সদস্য হওয়ার সংজ্ঞাটা কোথায় আছে? সদস্য হওয়ার সংজ্ঞা 142। এখন দেখেন আমরা শাস্তিগুলো দেখব। শাস্তিগুলো কোথায় আছে দেখেন। এই যে সদস্য হওয়ার সংজ্ঞাটা 142, তাই না? এখানে আনলফুল অ্যাসেম্বলির থেকে একটা প্রশ্ন কমন থাকবে, বলে দিলাম একটা প্রশ্ন কমন থাকবে। এই টেকনিকটা মনে রাখুন। 141 ধারাতে বেআইনি সমাবেশের সংজ্ঞা, এখানে 5 জন ব্যক্তির কথা বলা হচ্ছে। 5 বা ততোধিক ব্যক্তি, 5টি কাজ, যে কোনো একটা কাজ, কমন অবজেক্ট। হ্যাঁ, কমন অবজেক্ট। সদস্য হওয়া মানে 142। শাস্তি কত? এই যে বেআইনি সমাবেশের সদস্য হলে কেউ সদস্য হলে তার শাস্তি হচ্ছে 143 ধারাতে। কোথায়? 143 ধারা। এই 143 ধারাতে বলছে 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। শাস্তি কত? 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এখন দেখেন মারাত্মক প্রাণনাশক শস্ত্র লইয়া যদি কেউ সদস্য হয়, এখানে মারাত্মক প্রাণনাশক অস্ত্র লইয়া যদি কেউ, মারাত্মক প্রাণনাশক অস্ত্র কেউ যদি বেআইনি সমাবেশের সদস্য হয় তার শাস্তি হচ্ছে 144 ধারা। হ্যাঁ, তার শাস্তিটা কোথায়? 144 ধারাতে বলা হচ্ছে দেখেন 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ড। 145-এ সবাই চলে যায়। দেখেন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের কথা বলা হচ্ছে। দেখা যাচ্ছে একটা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিছে, তবু আপনি সেখানে অবস্থান করলে তার শাস্তিও 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে 144 পর্যন্ত আমরা শিখে ফেলি। 145 ঘোষউদ্দিন কোথায় ছিলে এতক্ষণ? কোথায় ছিলেন আপনি ঘোষউদ্দিন? হ্যাঁ, আখি আক্তার। সদস্য, বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি 143।
মারাত্মক প্রাণনাশক অস্ত্র লইয়া বেআইনি সমাবেশের সদস্য হলে 144, ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিছে 145। এইভাবে মনে রাখবেন বারে। তাহলে আমরা যদি একটু আবারও প্রথম থেকে বলি, আবার একটু সামারি করে ফেলি, এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলে এখান থেকে হবে রে ভাই, টেনশনের কিচ্ছু নাই। তাহলে বেআইনি সমাবেশ সংজ্ঞা কোথায় আছে একটু আমরা সবাই আমার সাথে সাথে লিখবেন। সংজ্ঞা 141 ধারা। এখানে যে কথাটা বলা হচ্ছে, 5জন ব্যক্তির বা ততোধিক ব্যক্তি 5টা কমন অবজেক্ট। সদস্যের সংজ্ঞা কোথায় আছে? সদস্য সংজ্ঞা 142 ধারা। সদস্য হলে শাস্তি কি? সদস্য হলে শাস্তি কত ধারায়? এইভাবে মনে রাখবেন, 143 ধারা। 143 ধারাতে সদস্য হলে শাস্তি কি? 6 মাস অথবা অর্থ অথবা উভয়। মারাত্মক অস্ত্র লইয়া যদি কেউ এখানে সদস্য হয়, মারাত্মক অস্ত্র সদস্য হলে শাস্তি কি? শাস্তি হচ্ছে এখানে 2 বছর অথবা অর্থ অথবা উভয়। এইভাবে মনে রাখবেন। ছত্রভঙ্গ দেওয়া হয়েছে, ছত্রভঙ্গ করা হয়েছে, তবু আপনি সেখানে অবস্থান করলে, বেআইনি সমাবেশে অবস্থান করলে শাস্তি কি? এইভাবে মনে রাখবেন। এই যে ওই রকম শাস্তি, 2 বা অর্থ বা উভয়। হ্যাঁ, দেখেন তো এখন টেকনিকটা কি মনে রাখতে পারেন কিনা? চোখের মধ্যে কি পড়লো, কেমন লাগতেছে? আনলফুল অ্যাসেম্বলি, এখান থেকে মনে রাখবেন কততম অধ্যায়ে? এটা 8ম অধ্যায়ে বর্ণিত আছে। দেখেন তো এর বাইরে কি প্রশ্নটা হবে। আর আমি তো মনে করি এখান থেকে যদি প্রশ্ন হয়, কি প্রশ্ন হবে এখান থেকে? কি প্রশ্নটা হবে আপনাকে আমি বলেন। যদি বলা হয় আনলফুল অ্যাসেম্বলি কততম অধ্যায়ে বর্ণিত আছে? 8ম অধ্যায়ে। আনলফুল অ্যাসেম্বলির শাস্তি কোথায় আছে? আনলফুল অ্যাসেম্বলির সদস্যর শাস্তি কোথায় আছে? 143-এ 6 মাস। মারাত্মক প্রাণনাশক অস্ত্র লইয়া যদি কেউ এখানে অবস্থান করে, অবস্থান 144 ধারা। 144, তাই না? 144 হবে এটা হবে 144। 100 ছত্রভঙ্গ 145। এইভাবে ধারাগুলো মনে রাখবেন। 144-এ 2 বছর, 145-এও 2 বছর। হ্যাঁ, এখন দেখেন এই যে মারাত্মক প্রাণনাশক অস্ত্র লইয়া যদি কেউ এখানে কি করে? বল প্রয়োগ করে। এই যে আনলফুল অ্যাসেম্বলি, বেআইনি সমাবেশে যদি কেউ, বেআইনি সমাবেশ কেউ যদি বল প্রয়োগ করে, বল প্রয়োগ, তখন সেটা হয়ে যাবে কি জানেন? দাঙ্গা। সেটা দাঙ্গায় রূপান্তরিত হবে। বেআইনি সমাবেশের সদস্যগণ যদি বল প্রয়োগ করে, বল প্রয়োগ, বেআইনি সমাবেশের সদস্যগণ বল প্রয়োগ করলে সেটা হয়ে যাবে দাঙ্গা। দাঙ্গার শাস্তি কোথায়? কাজী হায়াত পরিচালিত দাঙ্গা সিনেমাটা কে কে দেখেছেন? 146 ধারাতে হচ্ছে দাঙ্গা। দাঙ্গা বা রায়োটিং এর সংজ্ঞা কোথায়? দাঙ্গার সংজ্ঞা কোথায় আছে? 146 ধারাতে। এই যে কাজী হায়াতের সেই যে বহুল ফেমাস একটি ফিল্ম, প্রয়াত নায়ক মান্না এখানে অভিনয় করছে, দাঙ্গা। খুবই ভালো একটা ফিল্ম, দেখার মতো, বোঝার মতো। যারা সিনেমা প্রেমী তারা দেখতে পারেন। ফিল্ম বাই কাজী হায়াত, দাঙ্গা ছবি খুবই ভালো। নায়ক মান্নার যে অভিনয় অনেক সুন্দর লাগছে। দাঙ্গা ছবি কে দেখেছেন কমেন্ট করবেন। আমি আবার মাঝে মাঝে ছবি দেখি। আমি খুবই ছবি দেখতাম আগে। ছবি কলেজ পালিয়ে, স্কুল পালিয়ে অনেক ছবি দেখেছি বন্ধু বান্ধবদের সাথে। অগণিত সিনেমা ভাই, অনেক ছবি দেখছি। দাঙ্গা, বেআইনি সমাবেশের সদস্যগণ যদি বল প্রয়োগ করে, উগ্রতা প্রকাশ করে, বল প্রয়োগ করে বা উগ্রতা প্রকাশ করে, দাঙ্গা। দাঙ্গা দাঙ্গা এই দাঙ্গার শাস্তি কোথায় আছে? দাঙ্গার শাস্তি 146-এ সংজ্ঞা, 147-এ দাঙ্গার শাস্তি। দাঙ্গার শাস্তি কত? এটাও 2 বছর। দেখেন 2 বছর দাঙ্গার শাস্তি, 2 বছর। এখন অস্ত্র লইয়া 148-এ বলা হচ্ছে অস্ত্র শস্ত্র লইয়া যদি কেউ দাঙ্গা করে তার শাস্তিটা একটু বৃদ্ধি পাবে, 3 বছর হয়ে যাবে তখন। ঠিক আছে?
দেখছি স্যার ছবিটা, আব্দুর রহমান লিমন সাহেব দেখছেন। আমাদের সময় নাই স্যার, রুকনুজ্জামান। না, এখন তো আর সময় নেই, এখন তো সিনেমা দেখার সময় আছে। দেখেন, আগে সপ্তাহে 2 দিন সিনেমা দেখতাম। এই উকিল হওয়ার পরে বা ল পাশ করার পর থেকে সিনেমায় মানে আমি টিভি দেখতে পারি না, সত্যি কথা। অথচ আগে আমার যে নেশা ছিল, অনেক সিনেমা দেখতাম, অনেক, মানে ওইটাও একটা নেশা ছিল আমার। এখন দেখেন, মানে সিনেমা তো দূরস্থান, টিভিতে নিউজ দেখবো এটার সময় আমার নাই। এই সকালে কোর্টে যাই, কোর্ট থেকে আসি, গোসল করি, খাওয়ার আগেই আমার চেম্বারে যাইতে হয়। অনেক ক্লায়েন্ট আইসা বসে থাকে, ফোন দিচ্ছে, সহকারী ফোন দিচ্ছে, স্যার তাড়াতাড়ি আসেন, ক্লায়েন্ট আসছে, মক্কেল আসছে। মানে বিষয়টা হচ্ছে মেয়ে মানুষ আসে অনেকেই, অনেক ক্লায়েন্ট মামলা নিয়ে আসে। তো খাইতেও পারি না, চেম্বারে চলে যেতে হয়। এই চেম্বার থেকে দেখা যাচ্ছে লোক 11টার মধ্যে বিদায়ী হয় না, অনেক লোক 10টার পরেও আসে মামলা নিয়ে। এগুলো করার পরে আপনার এখানে আসার পরে 11টার মধ্যে তো আপনাদের ক্লাস শুরু হয়ে যায়। এইভাবেই আমার জীবন যাচ্ছে তো যাচ্ছে। স্যার, শাস্তিগুলো গরমিল লাগিয়া যায়। টেকনিকটা বলে দিচ্ছি, মৃদুল চক্রবর্তী, গরমিল লাগার কথা না। আবারও বলে দিচ্ছি, একবার আমার সাথে সাথে সবাই রিভিশন করবেন, তাহলেই দেখেন এইগুলো থেকে তো প্রশ্ন হবে। ভয় কেন পাচ্ছেন? আমরা যদি আমারও সংজ্ঞা থেকে শুরু করি, দেখেন, আনলফুল অ্যাসেম্বলি, বেআইনি সমাবেশ থেকে শুরু করি আমরা। বেআইনি সমাবেশ সংজ্ঞা কোথায় আছে? সংজ্ঞা 141। এখানে কি বলছে? 5 বা ততোধিক ব্যক্তি, 5টি কমন অবজেক্ট, সদস্যর সংজ্ঞা। বেআইনি সমাবেশের সদস্য হলে এর সংজ্ঞা 142, ঠিক না? দেখেন, সদস্য হওয়ার শাস্তিটা কোথায়? শাস্তি কোথায়? 143। 43-এ বলছে 6 মাস। এটা মনে রাখেন। অস্ত্র লইয়া যদি কেউ সদস্য হয়, অস্ত্রপাতি লইয়া, সহজ কথায় মনে রাখেন 144-এ। তখন অস্ত্র নিয়ে গেলেন, আপনি খালি হাতে গেলেন, আরেকজন অস্ত্র নিয়ে গেল, তাহলে অস্ত্র নিয়ে গেলে আপনার শাস্তি বৃদ্ধি পাবে না? এটা হবে 2 বছর, এটা মনে রাখবেন, 2 বছর। এখন ছত্রভঙ্গের ছত্রভঙ্গের আদেশ দিছে বেআইনি সমাবেশে, আপনি তবুও সেখানে দাঁড়িয়ে আছেন, 145-এ বলা হচ্ছে আপনার শাস্তি, এটাও 2 বছর। এখন এই যে বেআইনি সমাবেশে কেউ যদি উগ্রতা প্রকাশ করে, উগ্রতা বা বল প্রয়োগ করে, তখন এই বল প্রয়োগ বা উগ্রতা করলে এটা হয়ে যাবে দাঙ্গা। এই দাঙ্গা 146-এ রাইটিং বা দাঙ্গার সংজ্ঞা আছে। শাস্তি কোথায়? দাঙ্গার শাস্তি হচ্ছে 147, 2 বছর। এখন অস্ত্র লইয়া যদি আপনি দাঙ্গা করেন, শাস্তি বৃদ্ধি পাবে না। অস্ত্র নিয়ে যদি দাঙ্গা করেন, শাস্তি হচ্ছে 3 বছর। এইভাবে মনে রাখবেন। হ্যাঁ, সদস্য হওয়ার যোগদান করা, রাইট। এই যে আমি যে টেকনিকটা বললাম, এইভাবে 1, 2 বার 3 বার খাতায় লিখলে আপনার অটোমেটিক, আপনি বিশ্বাস না হলে আমি যেভাবে বললাম যে আনলফুল অ্যাসেম্বলির সংজ্ঞা 141, 5 বা ততোধিক ব্যক্তির কথা বলা হয়েছে, নিজে নিজে একটা টেকনিক করেন। আমার দেখেন ফলোটা, আমি যেভাবে বলি এটা ফলো করেন। 142-এ সদস্য হওয়া বা যোগদান করার সংজ্ঞা। 143-এ বলা হচ্ছে বেআইনি সমাবেশে কেউ যদি সদস্য হয় তার শাস্তি। কেউ অস্ত্র নিয়ে যদি সদস্য হয় তার শাস্তিটা বেড়ে যাবে তখন 2 বছর। বেআইনি সমাবেশে দেখা যাচ্ছে ছত্রভঙ্গ করলো, কেউ অবস্থান করলো, 2 বছর। এই বেআইনি সমাবেশে কেউ একটা উগ্রতা প্রকাশ করলো, বল প্রয়োগ করলো, সেটা হয়ে যাবে তখন দাঙ্গা। সংজ্ঞা আছে 146। দাঙ্গা শাস্তি 147, 2 বছর। কেউ মারাত্মক প্রাণনাশক অস্ত্র নিয়ে যদি কেউ দাঙ্গা করে, 148, 3 বছর। এইভাবে মনে রাখেন, তাহলে তো হয়ে যাবে। হবে না? এইভাবে আপনি মনে রাখেন, তাহলে তো হয়ে যাবে ভাইয়া। কতক্ষণ ছিলাম? 12টা 25। যাই হোক, আমরা শেষ পর্যায়ে যাই। প্রায় শেষ। হ্যাঁ, সমস্যা নাই। ভাবলাম যে অনেকগুলো ধারা আছে, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো পড়াই। দেখেন, এখান থেকে আপনার এই যে কমন অবজেক্ট, সাধারণ উদ্দেশ্য। কমন অবজেক্টটা কি? কমন অবজেক্ট এনার্জি পাচ্ছি না ভাইয়েরা আমার। 149 ধারা। কমন অবজেক্টের উদ্দেশ্য কয়টা?
5টা উদ্দেশ্য দেখেন। শর্ত, কমন অবজেক্টের শর্ত 149-এর শর্ত কি? শর্ত এখানে 5 বা ততোধিক ব্যক্তি, 5 বা ততোধিক ব্যক্তির 141 ধারার যে শর্ত, এটাই হচ্ছে কমন অবজেক্ট। এক কথায় মনে রাখবেন। ওকে স্যার, কমন অবজেক্ট 149 ধারাতে বলা হচ্ছে কমন অবজেক্ট। এখানে দেখেন শর্তগুলো কি কি? 5 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, সাধারণ উদ্দেশ্যের কথা তাদের জানা থাকতে হবে, অপরাধটি সংঘটিত হয়েছে, ঠিক আছে। কমন অবজেক্টের কমন ইন্টেনশন এবং কমন অবজেক্ট এটা নিয়ে কিন্তু প্রশ্ন হয় লিখিত পরীক্ষায়। কমন ইন্টেনশনের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা কত? কমন অবজেক্ট সদস্য সংখ্যা কত? এটা কত ধারা? কমন ইন্টেনশন এটা কত ধারা? কমেন্ট করবেন। আর কি পড়বেন এখান থেকে? আমি তো দেখি না। এখান থেকে পড়তে পারেন, এগুলো নিয়ে প্রশ্ন হবে না। প্যানেল কোডে কোন ধারার বিধান অনুযায়ী অপরাধ সংগঠনের অংশগ্রহণ না করে শুধু সাধারণ উদ্দেশ্য থাকার কারণে অপরাধ সংগঠনের উপযুক্ত হয়? প্রশ্নটা দেখে নেবেন, সবাই পারবেন এগুলো। মারামারি, এফরে মারামারি, 2 বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে যদি কি করে? মারামারি করে, এটাই হচ্ছে মারামারি, এফরে। আজকে আর হবে না। নো মোর টুডে, নো মোর টুডে। ওকে, আমি আর পাচ্ছি না। তো আমরা আর 2টা ধারা পড়ি, একটু 2টা ধারা পড়ি। 159 মারামারির সংজ্ঞা, মারামারির সংজ্ঞা, মারামারির শাস্তি। মারামারি মানে প্রকাশ্য স্থানে 2 বা ততোধিক ব্যক্তি হাতাহাতি করলে ওটাই মারামারি। 159 কোথায় আছে সংজ্ঞা? 159। 160 ধারাতে কি? মারামারির শাস্তি। মারামারির শাস্তিটা কি দেখেন? 1 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 1,000 টাকা 100 টাকা জরিমানা। 1 মাস 100 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। হ্যাঁ, আমিও পাচ্ছি না ভাইরা, ভাবলাম আজকে দেখেন 161 ধারা থেকে এখানে বলে দিচ্ছি একটু। হ্যাঁ, যাই হোক, আগামীকালকে ক্লাস আছে। কালকে হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, আমি ভাবছি যে আজকে শেষ করব, কালকে হচ্ছে আমরা কি করাবো? কালকে বৃহস্পতিবার, কালকে মার্ডার এবং যাই হোক, ওকে, সমস্যা নেই। 161 থেকে 298 ধারা আগামীকাল ক্লাস। আর এইটুকুর মধ্যে আমি এখান থেকে দেখেন প্রায় কয়টা ধারা আছে? অনেক ধারা আছে। এখান থেকে আমি মাত্র আপনাকে 10টা ধারা মেনশন করব, 10টি ধারার সাজেশন দেব। 161 থেকে 298 ধারা পর্যন্ত। ওকে, আর 10টি ধারা। আজকে যেহেতু স্যার যত কষ্টই হোক আপনি আমাদের মাঝে বেশি দিন বেঁচে থাকবেন। আচ্ছা, আমিন, দোয়া রইল আপনাদের জন্য। এই যে এইটুকু থেকে 10টি ধারা পড়াবো, 161 থেকে 298 ধারা পর্যন্ত। প্রায় 150টি ধারা নাই। আমরা এখানে প্রায় 140টি ধারা দেখেন পড়বই না। 140টি ধারার মতো আমরা পড়বই না, ঠিক আছে। আমি এনার্জি পাচ্ছি না ভাইয়ারা আমার। আপনারা ভালো থাকবেন, হ্যাঁ, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য যেন সুস্থ থাকি। আর সুস্থ থাকলে ইনশাল্লাহ সেরা প্রস্তুতি হবে, আলহামদুলিল্লাহ।